বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহীতে অবস্থানরত সম্মানিত শিক্ষার্থী ভাই বোনদের আয়োজনে আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিন, একই সাথে আমাদের ইনস্টিটিউটের প্রতিষ্ঠা এবং যে চিন্তা, এই চিন্তার মূল যে কেন্দ্রস্থল, এই কেন্দ্রস্থল হচ্ছে এই রাজশাহী থেকে একটু দূরে প্রায় 500 বছরের শিক্ষা ব্যবস্থার যে প্রাণ কেন্দ্র, স্মৃতিস্তম্ভ, এবং একই সাথে একটি সভ্যতার মূল যে ইন্টেলিজেন্সি, মূল যে একাডেমিয়া, মূল যে ভিত্তি নির্মাণকারী দার্সগাহ, অর্থাৎ উপমহাদেশের শিক্ষা ব্যবস্থার মূল যে প্রাণবৃন্দ দার্সবাড়ি, এই দার্সবাড়ি থেকেই আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। সেটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অবস্থিত। এটি মূলত আপনারা জানেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতীক। এটিকে দিয়ে যদি শুরু করা যায় তাহলে হচ্ছে একটি শিক্ষা ব্যবস্থা ব্যতীত কখনো কিন্তু কোনো জাতি বা সভ্যতা তার মূল যে কামালিয়াত সেখানে কখনোই পৌঁছাতে পারে না, এটি সম্ভব না। এই জন্য যেখান থেকে শুরু হয়েছিল সেই অঞ্চলের মাটি, মানুষের সাথে সম্পৃক্ত মানুষদের সাথে আজকে একত্রিত হতে পেরে সকলে যেহেতু সুনির্দিষ্ট একটি জায়গায় বসে জ্ঞানের আলাপ, চিন্তার আলাপ আমরা এখন করতে পারবো, এজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সভ্যতার মহান প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করছি। একই সাথে স্মরণ করছি আহলুল ইজ্জা, আহলুল গাজ্জা, অর্থাৎ গোটা মুসলিম উম্মার সম্মানের প্রতীক, আমাদের আত্মবিশ্বাসের প্রতীক, সংগ্রামের প্রতীক গাজাবাসীদের, গাজাবাসীর সম্মানিত নেতৃবৃন্দকে আমাদের এই বাংলার এই প্রান্ত থেকে, দার্সবাড়ির অঞ্চল থেকে সালাম জানাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুতই তাদের বিজয় এবং মসজিদ আকসা তথা মুসলমানদের, মুসলিম উম্মার রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক মসজিদ আকসাকে স্বাধীন করে আবারও টুরিস্ট হিসাবে নয়, বিজয়ী মুসলিম হিসাবে, আমাদের প্রতীক হিসাবে সেখানে নামাজ আদায় করার প্রতীক দান করে। তো আজকে আমরা একত্রিত হয়েছি কিছু চিন্তার আলাপ করার জন্য। কোথায় একত্রিত হয়েছি? যেখান থেকে আমরা আমাদের সভ্যতার যে মূল প্রতীক, মূল কেন্দ্র, যেখান থেকে আমরা হারিয়েছিলাম, যেখান থেকে পতনের শুরু হয়েছিল, সেই জায়গা থেকে আমরা শুরু করতে চাই। সেই জায়গায় বসেই আলোচনা করছি। তো আমরা যদি দেখি, স্বাভাবিকভাবেই একটি জাতির যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা, জ্ঞান ও চিন্তা, এটি নির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। তো ইসলামী সভ্যতার মূল যে লক্ষ্য উদ্দেশ্যটি ছিল কি? হাকিকত বা হাকিকত অন্বেষী হওয়া, হাকিকতে পৌঁছানো। দার্সবাড়ির মূল কথা এটাই ছিল। কিন্তু দার্সবাড়ির পতনের পর যখন আজকের পাশ্চাত্য সভ্যতা ব্রিটিশ জায়নবাদী শক্তির হাতে গিয়ে পৌঁছায়, আজকের প্রতিষ্ঠিত যে ব্রিটিশ একাডেমিয়া, সে একাডেমিয়া যখন তার শিক্ষা ব্যবস্থাকে, চিন্তার যে মেথোডোলজি, এটিকে নিয়ন্ত্রণে নেয়, তখন সেটি হয়ে গেল ক্ষমতার মূল মাধ্যম, অর্থাৎ নলেজ ইজ পাওয়ার। ছিল কি? হাকিকত অন্বেষী হব। হলো কি? যে জ্ঞানকে ভিত্তি করে মূলত আমি শোষণ করব, আমার সাম্রাজ্যবাদকে দীর্ঘস্থায়ী করব। তারা এটার নাম দিল কি? নলেজ ইজ পাওয়ার। সংজ্ঞায়ন, উদ্দেশ্য, ভিত্তিমূল সকল কিছুই কিন্তু একটা লাইনের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে গেল। আমরা যারা এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যুব সম্প্রদায়, তাদের
সবচেয়ে বড় যে বিষয় মারিফাতুল্লাহ উপনীত হওয়া, এটার জন্য কয়টা বিষয় লাগে? প্রথমত ইবাদত, দ্বিতীয়ত খেলাফত তথা ইস্তেখলাফের যে দায়িত্ব, তৃতীয়ত ইমারত অর্থাৎ কোনো কিছুকে গড়া, বিনির্মাণ করা। এই তিনটা বিষয় হচ্ছে মূল। এই তিনটা বিষয় কি কখনোই শিক্ষা ব্যবস্থা বা চিন্তাগত ভিত্তি ব্যতীত পৌঁছানো সম্ভব? আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা রুয়েট, এইটার সাথে আমেরিকা কিংবা ব্রিটেনের যে সোসিওলজি, ওই বিশ্ববিদ্যালয়গুলিতে যে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, যে সমাজবিজ্ঞান পড়ানো হয়, এইটার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের কিন্তু কোনো পার্থক্য নাই। প্রশ্ন হলো, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোসিওলজিতে পড়াশোনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোসিওলজির সারা জীবনে একজন ব্যক্তি সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা ইবনে খালদুনের নাম শুনতে পায় না। সেখানে শুরু হয় অগাস্ট কোট থেকে, শেষ হয় অ্যান্থনি গিডন্স থেকে। অ্যান্থনি গিডন্স থেকে শুরু করে অগাস্ট কোট পর্যন্ত পৌঁছে গিয়ে সকল থিওরি, সকল বিষয়বস্তু একটা লাইনও কি রাজশাহীর পদ্মার যে আবহাওয়া, চাঁপাইনবাবগঞ্জের দাসবাড়ির যে মাটি ও মানুষের সম্পৃক্ততা, ঢাকার যে নগরায়ন, বাংলাদেশের যে সমাজ কাঠামো, সাংস্কৃতিক যে ভিত্তি, এইটার সাথে ওই ব্রিটিশ সোসিওলজির ন্যূনতম কোনো সম্পর্ক আছে কি না? নাই। কিন্তু তো যদি এটা না থাকে তাহলে কেন আমরা বছরের পর বছর সেটাই পাঠ করছি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের যে সিলেবাস কাঠামো, কোথাও কি পেয়েছেন আমাদের সমাজের সাথে, আমাদের যে আসাবিয়াত, আমাদের যে সাংস্কৃতিক আবহ, কোনো কিছুর সাথে এই সিলেবাস, এই শিক্ষা কাঠামো, এই চিন্তা ব্যবস্থার কোনো সম্পৃক্ততা আছে? তাহলে কেন আমরা এটি বারবার পাঠ করতেছি? কেন এটি পাশ করার পরে মনে হচ্ছে আমরা অনেক বড় কিছু হয়ে গেলাম? কিন্তু আদৌ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় 60 বছরের উপরে চলে গিয়েছে, একটা প্রস্তাবনা, জাতির জন্য যে তাকলিফ, জাতীয় যে প্রস্তাবনা, এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি কিন্তু কেউ দিতে পারে না। সমস্ত মেথোডোলজি, সমস্ত রাষ্ট্রতত্ত্ব, প্রশাসন, আইন কাঠামো, আমার অর্থনৈতিক ক্ষেত্র, পররাষ্ট্রনীতি, সকল কিছুই সেই ব্রিটিশ একাডেমিয়ার চিন্তা দ্বারা আবদ্ধ হয়ে একটা দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। এই শিক্ষা ব্যবস্থার মূল প্রাণ কেন্দ্র হচ্ছে দাসবাড়ি। দাসবাড়ির কী অবস্থা আজকে? ওখানে আমি যখন প্রথম যাওয়ার পরে দেখি অনেকগুলো গরু, ছাগল ঘাস খাইতেছে। এলাকার মানুষকে জিজ্ঞাসা করলাম, এটা কী জানেন? কেউ জানে না। নেটে কিছু সার্চ দিলে ব্রিটিশ একাডেমিয়ার কিছু বয়ান পাওয়া যায়। এটা একটা সাধারণ মাদ্রাসা ছিল, এই সেই টুংটাং করতে গিয়ে কেউ পাইছে, এতটুকুই পাওয়া যায় নেটে। কিন্তু এর রিয়েল হিস্ট্রি কি? এটা আমাদের ভাষায়, আমাদের লেখনীতে আমরা কি খুঁজে দেখেছি? এই দাসবাড়ির শিক্ষা মাধ্যম কি ছিল? 500 বছরের শিক্ষা মাধ্যম ছিল উম্মুল মুমিনিনদের যে ভাষা। উম্মুল মুমিনিনদের ভাষা কি? আরবি। এই যে ইবনে খালদুনের নিজের হাতে লেখা ছক, এটা আজকে যেটা আলোচ্য বিষয়। শিক্ষার মাধ্যম ছিল আরবি, রাষ্ট্রভাষা ফার্সি, বাংলা অঞ্চল অর্থাৎ ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহের রাষ্ট্রভাষা, দ্বিতীয় রাষ্ট্রভাষা কী ছিল? বাংলা। মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ভাষা বাংলা ভাষা। তাহলে আরবি, ফার্সি, বাংলা, 3টা ভাষায় পণ্ডিত্য অর্জনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী বেড়ে উঠতেছে। বেড়ে ওঠার মধ্য দিয়ে ওই সকল শিক্ষার্থীরা যেভাবে দিল্লি জুমা মসজিদের স্থাপনার ডিজাইন করতেছে, তারাই ওই দাসবাড়ির মসজিদের স্থাপনার ডিজাইন করেছে, তারাই ওই আন্দরকিল্লার ডিজাইন করেছে, তারাই ওই কুতুব মিনার থেকে শুরু করে তাজমহলের ডিজাইন করেছে। অর্থাৎ আমাদের যে একাডেমিয়া, আমাদের যে ইন্টেলিজেন্সি, এটা দুর্বল, এটা দাঁড়ায় নাই। আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলি, আমরা যদি অর্থনীতির কথা বলি, ম্যাথমেটিক্সের কথা বলি, ফিজিক্সের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন আমাদের একাডেমিক দুর্বলতাটা এত বেশি যে সত্যিকারের স্বচ্ছ চিন্তা করার মতো মানসিকতা আমাদের নাই। তো এই যখন অবস্থা, একই সাথে আজকের মেডিকেল সায়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই রুহবিহীন একটা শিক্ষা ব্যবস্থা। এই রুহবিহীন শিক্ষা ব্যবস্থা কখনোই অর্থবহতা দান করে না। একটি গোলাপ কখন অর্থবহ হয়? তার সৌন্দর্যের কারণে। একটি গোলাপ কখন অর্থবহ হয়? তার সুঘ্রাণের কারণে। এটাই অর্থবহতা। না হলে কি গোলাপের কাছে মানুষ যাবে? ওই কাটা খেতে কার দরকার আছে যাওয়ার?
একটি শিক্ষা ব্যবস্থার মূল বিষয় হচ্ছে রূহ, তার অর্থবহতা। কিন্তু আমার যখন অর্থবহতা থাকবে না, তখন এই যে ইবাদত ইস্তেখলাফের যে দায়িত্ব, ইমারতের যে দায়িত্ব, একটা ভবন আমি কিভাবে তৈরি করবো, এটা কিন্তু ইমারতের কাজ। এটা আমি তখন খুঁজে পাবো না। আমাদের পূর্ববর্তী পুরুষদের, পূর্বপুরুষদের স্থাপনার দিকে যদি তাকান, সুলাইমানিয়ার দিকে যদি তাকান, লাহোর জামে মসজিদের দিকে যদি তাকান, কিংবা দাসবাড়ির মসজিদ যদিও শেষ করে ফেলছে, সংরক্ষণ নাই, এর দিকে যদি তাকান, দেখবেন প্রতিটা ইটের মধ্যেও হাকিকতের চিহ্ন দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন, অর্থবহ করে তোলার চেষ্টা করছেন। কিন্তু আমাদের আজকে স্থাপনা এগুলোকে অর্থবহ লাগে, টাচ করে না হৃদয়ে। এভাবে করে সকল ক্ষেত্রেই, মেডিসিনের ক্ষেত্রে মেডিসিন পড়তেছে, এখানে রূহ নিয়ে কোনো কথা আছে? সব কিছু কেন বায়োলজিক্যাল, কিন্তু মানুষের রোগ কি শুধু বায়োলজির সাথে সম্পৃক্ত? তো এইভাবে করে যদি দেখি যে আমরা আমাদের যে কল্প, আকলি যে ডেভেলপমেন্টের চিন্তা, এই চিন্তা এই একাডেমিয়া, এই শিক্ষা ব্যবস্থা করে না। ফলশ্রুতিতে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে মুতাফাক্কির আকল হব, এটা আমরা স্বপ্ন দেখি না। যেমন ধরেন ম্যাথমেটিক্স, এটা অর্থবহতা দান করে রূহকে তুলে ধরতে পারে, উপলব্ধি করাতে পারে। তো এটা যখন থাকে না, তখন কিন্তু কখনোই আমরা কোনো কিছুর থেকে কিছু উদ্ভাবন করতে পারবো না। তখন ম্যাথমেটিক্সের প্রয়োজনীয়তা আমরা বুঝবো না, এটাকে মনে হবে দুনিয়াবি একটা জ্ঞান। অথচ ম্যাথমেটিক্স ছাড়া ইবনে খালদুনের বইও বুঝবেন না। ইবনে খালদুনের ক্ষেত্রে সর্বপ্রথম এটা আসবে আলোচনায়, যিনি ওই সময়ের সব থেকে বড় গণিতবিদের ছাত্র ছিলেন। উনি যার সির তথা চিহ্ন ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি একই সাথে একজন অ্যাস্ট্রোনমার, একই সাথে একজন বড় গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, কালামবিদ। তিনি তাফসির লিখেছেন তাফসিরে কাবির। অর্থাৎ আপনি যদি অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইলমুল কালাম, উসুলে ফিক এগুলা না জানেন, তাফসিরে কাবিরের কিচ্ছু বুঝবো না আমরা। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেন এত অর্থবহ, এত বেশি সামগ্রিক? আর এই শিক্ষা ব্যবস্থা কি দিচ্ছে? যে ব্যক্তি সারা জীবন সমাজবিজ্ঞানে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, তাকে যদি পাশ করার পরে জিজ্ঞাসা করতে করা হয় সমাজ বলতে তুমি কি বুঝো, সে অ্যান্থনি গিনন্সের একটা সংজ্ঞা দিবে যেটা ব্রিটিশ সমাজের সাথে একটু মিলবে, কিন্তু বাংলাদেশের সোসাইটির সাথে কিচ্ছু মিলবে না। এটা কি আসলে শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল? এরপরে লিবারেলিজমের যে ভয়াবহতা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে খুব ভালোভাবে শেখানো হচ্ছে, এটাই সব থেকে সুন্দর মতবাদ, এটাই সব থেকে আধুনিক, এটাই সব থেকে সমাধানযোগ্য একটি প্রস্তাবনা। লিবারেলিজমের মধ্য দিয়ে আমাদেরকে এটাই দেওয়া হয়েছে। তো এখন এই যখন অবস্থা, সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের অবস্থা কি আমরা জানি? উৎপাদনের ক্ষেত্রে সেটা এগ্রিকালচারাল উৎপাদন হোক, ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন হোক, কিংবা আইটি ক্ষেত্রে, এই অবস্থার মধ্য দিয়ে আমাদের আশা যেটা, যখন এই ব্রিটিশরা আসলো, সেই ব্রিটিশ আগমনের সময় ইমাম শাহ অলিউল্লাহ দেহলভি তার হুজ্জাতুল্লাহিল বালিগা এবং তার রেখে যাওয়া যে জামিয়া তথা মাদ্রাসা তথা স্কুল অফ থট, যে উনি যখন এগুলি লিখলেন, এই ধরনের একটি মাদ্রাসাকে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা দ্বারা কী হয়েছে? ব্রিটিশ সাথে চলে আসছে। এটার জবাব হচ্ছে এটার মধ্য থেকেই মূলত মুসলমানগণ মুক্তির ওসিলা খুঁজে পাইছে। এটার মধ্য থেকেই মূলত মুসলমানরা কি খুঁজে পাইছে? যে প্রত্যেকটা ধারা এখান থেকে প্রভাবিত হয়ে তাদের যে স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছে। অর্থাৎ একজন ব্যক্তিও যদি কাজ করে, সে ইমাম দেহলভির থেকে প্রভাবিত হয়ে কে উঠেছে? তরিকতে মোহাম্মদিয়ার যে বিশাল আন্দোলন, যেটা ব্রিটিশরা ওহাবি আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছে, এখান থেকে প্রভাবিত হয়েছে কে? হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মাক্কিদের দেওবন্দ আন্দোলন। এখান থেকে প্রভাবিত হয়েছে কে? স্যার সৈয়দ আহমেদের আলীগড় আন্দোলন। এখান থেকে প্রভাবিত হয়েছে কে? জৈনপুরীর কারামত আলী জৈনপুরীর বিশাল এক তাসাউফি আন্দোলন। এখান থেকে প্রভাবিত হয়েছে আমাদের ফরাইজে আন্দোলন, হাজি শরীয়তুল্লাহ। তরিকতে মোহাম্মদিয়ার এখান থেকে প্রভাবিত হয়েছে আমাদের শহীদ তিতুমির। এভাবে করে এত এত ধারা, কোনোটা তাসাউফি গ্রুপ, কোনোটা সংগ্রামী গ্রুপ, কোনোটা শিক্ষা আন্দোলন, প্রত্যেকটা ধারায় কিন্তু ইমাম দেহলভির একটা কাজের মধ্য দিয়ে তার আশার ক্ষেত্রটা খুঁজে পাইছে। তো আমাদের এই যে দুরাবস্থা, এই দুরাবস্থায় কিন্তু আশার বাতিকর হিসেবে, ওসিলা হিসেবে এই বিষয়গুলি কাজ করবে আমাদের ঈমান। এখন আমরা প্রতিটি মানুষ বিশ্বাস করি, রিসালাতে বিশ্বাস করি, এটি একটি আধ্যাত্মিক ঐক্যের বিষয়। একই সাথে আমাদের যে আত্মবিশ্বাস,
1200 বছর ক্ষুধামুক্ত পৃথিবী আমরা উপহার দিয়েছি। আমাদের উমাইয়া থেকে শুরু করে আব্বাসি, ওদিকে কর্ডোবা, আফ্রিকা অঞ্চলের এতগুলি রাষ্ট্র, উসমানীয়দের 600 বছর, এদিকে মোগল সালতানাত হয়ে বাংলা সালতানাতের প্রায় 700 বছর, সব মিলিয়ে গোটা মানবতা 1000 বছর একটি ক্ষুধামুক্ত পৃথিবী উপহার পেয়েছিল। আর এখন 700 কোটি মানুষের প্রায় 400 কোটি মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাহলে আধুনিক যুগ আসলে কোনটা? অথচ ওইটাকে অন্ধকার যুগ বলতেছে ব্রিটিশ একাডেমিয়া, তাই না? অন্ধকার যুগ কোনটাকে বলে? মুসলমানদের যে সভ্যতার বিজয়ী শক্তি হিসাবে মানব সভ্যতা যখন অবদান রাখতেছে, এই সময়টাকে তারা বলতেছে অন্ধকার যুগ। তো এই জন্য তাদের সন্তান হিসাবে, সম্মানিত জাতির সন্তান হিসাবে আমাদের সবচেয়ে বড় বিষয় এই ঈমান এবং আত্মবিশ্বাস। পাশাপাশি সেই কৃষির ভূমি, সেই সমুদ্র বন্দর, সেই কোটি কোটি যুব সম্প্রদায়, আমাদের বনাঞ্চল, আমাদের খনিজ সম্পদ, সকল সম্পদ তথা জাতীয় সম্পদ এখনও বিদ্যমান। এগুলিকে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই আমরাও মুক্তির ওসিলা হিসাবে বাংলাদেশে, বাংলা অঞ্চলে নতুন এক চিন্তার ধারাবাহিকতা উপহার দিতে পারব। তো এখন আজকের যে আলোচ্য বিষয় ইবনে খালদুন এর রাজনৈতিক বৃত্ত ও প্রত্যাশার বাংলাদেশ, আসলে ভবিষ্যৎ বাংলাদেশ, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের আলোচনা এত বড়, সেটি নিয়ে আমরা হয়তো সময় পাবো না। তো এই জন্য প্রত্যাশার বাংলাদেশ এই আলোচনা কেন? আসলে প্রথম বিষয় হচ্ছে এটি গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, মান হাররামাল উসুল হাররামাল উসুল, যে কোনো ব্যক্তি বা কেউ যদি উসুল থেকে বঞ্চিত হয়, পরবর্তী যে উসুলটা বলতেছে মান হাররামাল উসুল হাররামাল উসুল, এই উসুল দ্বারা হচ্ছে হাকিকতকে বোঝাচ্ছে। কেউ যদি উসুল থেকে বঞ্চিত হয় তাহলে হাকিকত থেকে বঞ্চিত হচ্ছে। এখন উসুল কি? ওই যে মাধ্যম তো নাই, আমার পরিভাষা আরবি নাই, আমার শিক্ষার মাধ্যম হচ্ছে ব্রিটিশ একাডেমিয়ার সৃষ্ট পরিভাষা এবং মেথড, সুতরাং আমাদের কাছে উসুল শব্দটা অপরিচিত লাগবে, এটাই স্বাভাবিক। তো উসুল বলতে স্বাভাবিকভাবে আমরা কি মূলনীতি অর্থে বুঝে থাকি। ধরেও যদি মূলনীতি অর্থে, তাহলেও এই মূলনীতিবিহীন আমরা কি করতে পারতেছি না, হাকিকতে আমাদের যে লক্ষ্য পানে সেখানে আমরা পৌঁছাইতে পারতেছি না। এখন মূলনীতিটা কি? মূলনীতিটা দেয় কে? মূলনীতি দেয় তো শিক্ষা ব্যবস্থা, একাডেমিয়া দেয়। তো এই একাডেমিয়া যখন দিচ্ছে না, তাহলে এখন খুঁজে নিতে হবে যে এই উসুলের মানে কি। প্রথমত হচ্ছে দুইটা অর্থে আসে। একটা হচ্ছে এই উসুল অন্য কারো নাই, যেটা শুধু মুসলমানদের সম্পদ, সেটা হচ্ছে কি আসাসুল কুল্লিয়া, যেটা স্থায়ী মূলনীতি। এই স্থায়ী মূলনীতি যখন থাকবে না, তখন কি হবে না, সে হাকিকতে পৌঁছাতে পারবে না। যেমন ধরেন রাষ্ট্রের প্রথম মূলনীতি কি? আল আদালাতু আসাসুল মুলক, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা এটা, যে রাষ্ট্রের ধর্ম হচ্ছে আদালত। তো আদালত যখন থাকবে না, তখন অন্য কিছু এখানে থাকবে? সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, সমাজ কাঠামো আছে, বিভিন্ন কমিটি আছে, বাজার কমিটি থেকে মসজিদ কমিটি, কিন্তু আদালত সমাজে প্রতিষ্ঠিত আছে। কারণ কি? এই আদালতের যে মূলনীতি, এটা যখন আমার কাছে নাই, তখন আমার কি হচ্ছে, আমি আলটিমেটলি হাকিকতে পৌঁছানোর থেকেই বঞ্চিত হচ্ছি। দ্বিতীয় যে মূলনীতিয়া যদি দেখেন, বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি দেখেন, কিংবা চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যদি দেখেন, সকল ক্ষেত্রেই সুনির্দিষ্ট মূলনীতি যেখানে আছে সেখান থেকে না পৌঁছাতে পারলে আমরা কী হব, হাকিকত থেকেই বঞ্চিত হব। অর্থ মন্ত্রণালয় আছে। তো এখন ইসলামের বাল ইকতিসাদ, ইসলামী অর্থনীতি, যেটা যে 5টা বিষয়ের স্বাধীনতার কথা বলতেছে, যে মূলনীতিগুলি দিচ্ছে, এগুলি না থাকার কারণে আমাদের অর্থ মন্ত্রণালয়, আমাদের অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যা কিছু আছে, বা অর্থনীতি ডিপার্টমেন্টগুলি, কেউ কিন্তু হাকিকতে যাইতে পারতেছে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই প্রশ্নগুলো রাখতে হবে। দ্বিতীয়ত অর্থনীতি উসুল মেথোডোলজি অর্থে আসে। মেথোডোলজিটা সবারই আছে, মুসলমানদেরও আছে, ওয়েস্টেরও আছে। তো মেথোডোলজি ব্যতীত আমরা কখনোই একটা সভ্যতা প্রতিষ্ঠা করতে পারবো না। একটা সভ্যতার মূল ভিত্তি হচ্ছে তার মেথড, তার মেথোডোলজি, এটা লাগবেই। ওয়েস্টের ক্ষেত্রে বলতে হয়, আমাদের সম্মানিত আলেমগণ বলেন যে ওয়েস্ট হচ্ছে ইমানবিহীন মুসলমানের মতো, তাদের কাছে উসুল নাই, আসাসুল কুল্লিয়া যেটা, এটা নাই, আছে কি মেথড। ফলশ্রুতিতে কি হয়েছে, তাদের কাছে ফিজিক্স আছে, কিন্তু সেই ফিজিক্সটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, অ্যাটম বোমে পরিণত হচ্ছে, মানুষ ধ্বংসের হাতিয়ারে পরিণত হচ্ছে। কিন্তু এটার সাথে যদি আসল থাকতো, এই আদালত থেকে শুরু করে প্রত্যেকটা মূল যে মেথড, মানে উসুল, এগুলি থাকলে কিন্তু ফিজিক্স ফখরুদ্দিন রাজি তৈরি করত, ফিজিক্স ইবনে সিনা তৈরি করত। আর ইবনে সিনারা কি করছে, গোটা মানবতাকে শুধু কি
চিকিৎসার ক্ষেত্রেই দিছে, এতগুলো জ্ঞানের ক্ষেত্রে মানুষের কল্যাণের জন্য এত বেশি উপহার দিছে, যেটা বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় উপহার। এটা শুধু কি মুসলমানদের জন্য দিছে নাকি? বায়োলজিক্যাল দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, বায়োলজিতে তাদের কাছে অনেক হাইথক মেথড আছে, কিন্তু এই বায়োলজি কি হচ্ছে? মানুষের জিন, মানুষের ফিতরাত, মানুষের যে প্রকৃতি, এগুলাকে বিকৃত করার হাতিয়ারে পরিণত হয়েছে। কারণ বায়োলজিক্যাল যে দৃষ্টিকোণ, আমাদের খাদ্য, বায়োলজির সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি, এগুলো যদি সঠিকভাবে এই আসল ব্যতীত ব্যবহার করা হয়, তাহলে এটাই হবে, বিকৃত হবে। আজকে দেখেন, বাংলাদেশের না, শুধুমাত্র গোটা দুনিয়াতে বাংলাদেশের খাদ্য ব্যবস্থা একটু ভিন্ন, কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। মনে করতেছে দু চারটা লেকচার দিলে সব হয়ে যাবে বা বিরোধিতা করলেই হয়ে যাবে। কেন এটার মূল সেন্টার পয়েন্ট হচ্ছে এগ্রিকালচার, সিড ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা। তো এই যে বায়োলজি, এটা কি করতেছে? মূল হাকিকতের দিকে না নিয়ে, মানুষের কল্যাণে ব্যবহার করে না, মানে ব্যবহৃত না হয়ে সেটা জিন, ফিতরাত, প্রকৃতি ধ্বংসের হাতিয়ারে পরিণত হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে একই অবস্থা। এই উসুলকে যদি সামনে রাখতাম, তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা সেদিকে যাইতো না। তো প্রশ্ন হইল, এই যে উসুল, এটা না থাকার কারণে আমরা এই প্রস্তাবনা কোনো বিশ্ববিদ্যালয়ে দিতে পারতেছি না। আমি যদি প্রশ্ন করি, এখানে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন, বাংলাদেশের 50 বছর চলে গেছে স্বাধীনতার, প্রত্যেক বছর বাজেট হয়, যে বাজেট আমার কলম কিংবা আমার দুলাভাইয়ের পাঞ্জাবি সব কিছুই কিসের সাথে সম্পৃক্ত? এই বাজেটের সাথে সম্পৃক্ত, তাই না? আজকের সকালে যে খাবারটা খেয়ে আসছে, এটাও বাজেটের সাথে সম্পৃক্ত, তাই না? তো এই বাজেট প্রস্তাবনা, এই বাজেটের যে সমস্যাগুলি, এই সমস্যার সাথে আগামী দিনের বাজেট কেমন হওয়া উচিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কোনো একটা মানসম্মত কনফারেন্স হয়েছে আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদদেরকে নিয়ে, সমাজবিজ্ঞানীদেরকে নিয়ে? রাজশাহী বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় হয় না। তাহলে এর থেকে তার মানে আমাদের অর্থনীতিকে আমরা জানি না, বাজেট মানে কি আমরা জানি না। আমাদের কাছে মনে হয় শুধুমাত্র রাজনৈতিকভাবে একজনের পর আরেকজন ক্ষমতার উত্থান পতন হইলেই সব চেঞ্জ হয়ে যাবে। 47-এও আমরা এই ভুলটা করছি, কারণ 47-এ বেকারত্ব ছিল, চিকিৎসা ব্যবস্থায় সমস্যা ছিল, নিরাপত্তাহীনতা ছিল। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মনে হয়েছে যেটাকে যদি একটা স্বাধীন রাষ্ট্র বানানো যায়, তাহলে মনে হয় সলভ হয়ে যাবে। পাকিস্তান আমলে সলভ হয়েছে। খাদ্যের যে সংকট পাকিস্তান আমলে চরম আকার ধারণ করছিল, বেকারত্বের সমস্যা, মানুষের নিরাপত্তার সমস্যা চরম আকার ধারণ করছে না? তখন মনে করছে আবার স্বাধীনতা লাগবে। 71 হইল, 71-এর পরে সলভ হয়েছে। 90 আরেকটা গণঅভ্যুত্থান হইল, সলভ হয়েছে। 24-এর গণঅভ্যুত্থান, এটা আপনারাই ভালো জানেন যে কি হচ্ছে আসলে, কেন সলভ হয় না। মান হাররামাল উসুল হাররামাল উসুল। আমি যখন আমার আসল থেকে, আমার যে মূল আসাসুল কুল্লিয়া, এটার থেকে বঞ্চিত, এটা যখন আমি জানি না, তখন কিন্তু আমি লোক তৈরি করতে পারবো না। আমার অর্থনীতিবিদও তৈরি হবে না, আমার সমাজবিজ্ঞানী তৈরি হবে না। আমার সোসাইটিকে, অর্থনীতিকে রিড করে জাতীয় তাকলিফ তথা প্রস্তাবনা দিবে এই ধরনের জাতীয় ব্যক্তিত্ব যতদিন না পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত জাতীয় নেতৃত্ব উঠে আসবে না। সুতরাং জাতির সমস্যার সমাধান কিভাবে হবে? আসমান থেকে নাজিল হবে? এজন্য উসুলের প্রাসঙ্গিকতা। দ্বিতীয়ত, ইমাম আবু হানিফার একটা কথা আছে, মান লাম ইয়ালামু আহলা জামান ফাহুয়া জাহিলুন। যে কোনো ব্যক্তি যখন তার জামান তথা সময়কে না বুঝে, তার ওই যে জামানা এটাকে না বুঝে, তাহলে ফাহুয়া জাহেল, সে মূলত আসলে মূর্খ। সে যাই হোক, সে মূর্খ। এখন এই ধরেন, আপনি পুঁজিবাদকে, সুদ ব্যবস্থা কোত্থেকে আসছে? সেই ফেরাউনি সভ্যতার মূলনীতি এটা। ওখান থেকে ফেরাউনি সভ্যতার শিক্ষকদের কাছেই তো সক্রেটিসদের পড়াশোনা। সক্রেটিস, প্লোটো, এরিস্টটলদের গ্রিক থেকে রোমানদের পরে কোনো রকম তাদের নাম ভাঙিয়ে হলেও আজকের ওয়েস্টার্ন মানে পাশ্চাত্য সভ্যতার উত্থান, তাই না? মূলনীতিগুলো কোথাকার? সেই ফেরাউনি সভ্যতার। সুদ ব্যবস্থা পাশ্চাত্যের মূলনীতি না, এটা ফেরাউনের মূলনীতি। তো সেই সুদ ব্যবস্থা নির্ভর যে অর্থনৈতিক সিস্টেম, পুঁজিবাদ, সেটা জানি না। লিবারেলিজম এতটাই ভয়ঙ্কর, সরাসরি হিট করেন, আপনাকে অবশ করে আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যায়। আমেরিকার ধর্ম কি? যে কোনো জাতি, যে কোনো সভ্যতা প্রতিষ্ঠা করতে হলে ইবনে খালদুনের কথা হচ্ছে একটা দিনুল মুত্তাবা লাগবে, একটা কমন দিন লাগবে, ধর্ম লাগবে। তো আমেরিকার ধর্ম কি? আমেরিকার ধর্ম হচ্ছে লিবারেলিজম। তো লিবারেলিজম দিয়ে সারা দুনিয়ার সব কিছু পরিচালনা করতেছে। আমরাও খুব ভালোভাবে পড়তেছি, বা আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিগুলির মূল প্রতিপাদ্য বিষয় কি? এই লিবারেলিজমকে গিলে খাওয়ানো, তাই না? তো এটা খাওয়াচ্ছে, তো এটা সম্পর্কে আমি জানি না। ব্রিটিশ একাডেমিয়ার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত কলেজ, স্কুল একই। বাংলাদেশের অর্থনীতি ডিপার্টমেন্টে যারা পড়েন বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যারা পড়েন, আমেরিকার এটার সাথে কোনো পার্থক্য আছে? জাস্ট এটা মান দুর্বল, এটা একটু মান বেশি। এই শিক্ষা ব্যবস্থার
বা ব্রিটিশ একাডেমিয়ার ভয়াবহতা আমি জানি না, তাহলে কি যে আমি যেটা জানি না সেটা কখনোই মানে আমার যুগকে যখন জানি না তখন আসলে আমরা কতটা শিক্ষিত হইতে পারছি এই প্রশ্নই ইমাম আবু হানিফা আমাদেরকে ছুড়ে দিচ্ছেন। আর না জানলে তো আমি আমার উসুলকে, আমার প্রস্তাবনাকে আমি হাজির করতে পারবো না। আমি আদালত মানে কি এটাই তো আমি বুঝবো না। আমি তখন বুঝবো না কি যে ইসলাম বলতেছে, ইসলাম যখন থাকবে, ইসলামী সভ্যতা যখন প্রতিষ্ঠা হবে, তখন প্রশ্ন যখন আমাদের সোসাইটিতে করা হয় তখন কি উত্তর আসবে? বলবে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। এটাই তো স্বাভাবিক উত্তর। তো প্রশ্ন হইল, ইসলামী সভ্যতা 1200 বছর ক্ষুধামুক্ত পৃথিবী উপহার দিল, এটা বলছি তাই না? আদালত ভিত্তিক একটা সভ্যতা উপহার দিল। তো ক্ষুধামুক্ত আদালত নির্ভর একটা সভ্যতা উপহার দিল। আপনাদের কাছে যদি প্রশ্ন করি, এই 1000 বছরে কয়টা হাত কাটা হয়েছে? তখন তো প্রতিষ্ঠিত ছিল, তখন তো হাত কাটা লাগে নাই। তো বিষয়টা হচ্ছে, আপনি যখন আদালত আসাসুল মুলক, আদালত প্রতিষ্ঠা করবেন, অর্থনীতি, দ্বিতীয়ত উন্নত অর্থনীতি, ন্যায় ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হবে, কোনো বেকারত্ব নাই, ক্ষুধা নাই। তৃতীয়ত কি, সামাজিক যে নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি, এই সিকিউরিটি প্রতিষ্ঠিত। চতুর্থত কি, আখলাক নির্ভর শিক্ষা ব্যবস্থা, উন্নত খাদ্য এবং কৃষি ব্যবস্থা, সাংস্কৃতিক আবহ। আচ্ছা, এগুলো থাকার পরে কেউ কারো ঠেকা পড়ছে চুরি করবে, এরপরে যদি কেউ চুরি করতে তাহলে এটা আপনি করতে পারেন। কিন্তু শুরুতেই যখন আপনি একটা রেজাল্ট এনে কথা বলতেছেন, তখন এটা কি ইসলাম বোঝায়? কখনোই বোঝায় না এটা। এই জন্য ইসলামী সভ্যতার মূল যে শিক্ষার ধারা, আপনি আদালত বলেন, ন্যায়ভিত্তিক অর্থনীতি বলেন, সামাজিক নিরাপত্তার কথা বলেন, মানুষের ধর্মের স্বাধীনতা বলেন, চিন্তার স্বাধীনতা বলেন, তার ভাষার স্বাধীনতা বলেন, সব কিছু এখানে দিছে। তো এই মূলনীতিগুলিকে, এই উসুলকে যখন আমি প্রয়োগ করব, এই উসুলকে আমার জানতে হবে। আবার কোথায় প্রয়োগ করব, কার বিরুদ্ধে প্রয়োগ করব, এটাও কি আমার আহলুজ জামান, এই সময়কালকে বুঝতে হবে, ব্রিটিশ একাডেমিয়াকে বুঝতে হবে। পাশ্চাত্য সভ্যতা কিভাবে আমার সব কিছুকে পরিচালনা করতেছে, বাংলাদেশের 90% যে সবগুলি কোম্পানির হাতে, সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হাতে দেওয়া, এটা আমাকে বুঝতে হবে। যেখানে লর্ড ক্লাইভ থেকে জিন্না, কিংবা জিন্না থেকে শেখ মুজিবুর থেকে জিয়া, খালিদা হাসিনা পার্থক্য হইলেই এটা একটা ব্যক্তি চেঞ্জ হয়, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়, আইন চেঞ্জ হয়, বিচার ব্যবস্থা চেঞ্জ হয়, আমার প্রশাসনিক কাঠামো চেঞ্জ হয়, আমার উৎপাদন, কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয় না। তো সুতরাং এই সময়কালকে বোঝাটাও অত্যন্ত জরুরি। তো সেই সময়কালকে বোঝার সাথে, তাহলে যেহেতু মেথড নিয়ে অর্থাৎ উসুল নিয়ে আমরা আলোচনা করলাম, তাহলে আজকে আমরা একটা উসুল বুঝে যাই, তাই তো? নাকি বিরক্ত হবেন? একটা উসুল দেখা যাচ্ছে যে ইবনে খালদুন সম্পর্কে যদি আমরা জানি, ইবনে খালদুন নাম শুনছেন তো সবাই, তাই না? শোনা যায় আর কি, উনি ইতিহাস বিজ্ঞানী, ইবনে সিনারটা যেভাবে শুনি, তাই না? কিন্তু ওনারা কত বড় মানের ব্যক্তি, এই জিনিসটা বোঝা জরুরি। ইবনে খালদুন ইসলামের চিন্তার যে পর্যায়কাল, এটার দ্বিতীয় পর্যায়ে তিনি অবস্থান করেন। ইসলামের চিন্তার উৎপত্তি, ক্রমবিকাশ, ইসলামের চিন্তার পর্যায়কাল, এগুলি স্বতন্ত্র একটা কোর্সের বিষয়। এটার তিনি ছিলেন নবায়ন পর্বের একজন বড় মাপের দার্শনিক। তো ইবনে খালদুন তিউনিসিয়া, যে আজকের এই অঞ্চলে জন্মগ্রহণ করেন 1332 সালে। 404 সালে তিনি মিশরে মৃত্যুবরণ করেন। তিউনিসিয়ার পড়াশোনা শেষ করে তিনি আন্দালুসিয়াতে যান, সেখানে তিনি মন্ত্রী হন। এরপরে সুলতানের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে উত্তর আফ্রিকায় যান, মিশরে যান, এবং মালিকি মাযহাবের চিফ জাস্টিস হিসেবে সেখানে দায়িত্ব পালন করেন। কারণ আপনারা জানেন যে তিনি বড় রাজনৈতিক ফ্যামিলি সন্তান ছিলেন, তার বাবা ছিলেন প্রধানমন্ত্রী, যার কারণে ছোটবেলার থেকেই বড় বড় শিক্ষকদের কাছে তিনি পড়াশোনা করার সুযোগ পাইছেন। আর তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক নির্ভর। এটা সবচেয়ে জরুরি। একজন মানুষ কতটা শিক্ষিত, সত্যিকার অর্থে কতটা হাকিকত অন্বেষী, দুইটা জিনিস দিয়ে মাপবেন সবসময়। একটা হচ্ছে তার শিক্ষককে, দ্বিতীয়ত হচ্ছে কোন সিলেবাসের মধ্য দিয়ে সে পড়াশোনা করছে। যেমন ধরেন, এই বৃত্তটা আমি বুঝাবো, আমার মতো একজন মানুষের পক্ষে এই বৃত্ত বোঝানো সম্ভব? ইবনে খালদুনের হাতের লেখা একটা বৃত্ত, উনাকে যারা পাঠ করাইতে পারেন তাদের কাছে আমাকে পড়তে হয়েছে, এরপর আপনাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারবো। তো যে কোনো বিষয় কখনোই রিডিং পড়ে, অ্যানাটমি বই রিডিং পড়ে ডাক্তারি করা যায় না। ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে জ্ঞানের শাখায় কখনো নিজে নিজে রিডিং পড়ে কোনো কিছু অর্জন করা যায় না। আপনি শিখার পরে রিডিং পড়ে অনেক কিছু শিখতে পারবেন। একজন শিক্ষকের কাছে শিখে মেথড জেনে এরপর রিডিং পড়লে শেখা যায়। কিন্তু আপনি যদি সারাদিন একটা বই পড়তে থাকেন, কি বুঝবো এখান থেকে? বা এটা রিডিং পড়ে অনেকে হয়তো বুঝতেছেন, কি বুঝতেছি? তো উনি এভাবে তিনি শিক্ষকদের কাছে পাঠ করতেন, যার কারণে দেখেন উনি যার একটা কথা আছে, যার ওয়ালিদু সিররু আবিহি, একজন মানে সন্তান হচ্ছে তার বাবার চিহ্ন। তো এটার মানে হচ্ছে ছাত্ররা একটা শিক্ষকের চিহ্ন। ইবনে খালদুন হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজির চিহ্ন। কীরকম? যে উনি যখন মাত্র 18 বছর বয়স, তখন তিনি
ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ আল মুহাসসাল, এটা সারমর্ম লিখেন। তো এটা এতটাই কঠিন গ্রন্থ, বর্তমান সময়ের বড় বড় আলেমরা ওটা দাস দেওয়ার সাহস করে না। আর উনি ওটা 18 বছর বয়সে সারাংশ লিখতেছেন। দেখেন শিক্ষা ব্যবস্থা কতটা হাই। আমরা তো মনে করি এত এত পাঠ করতেছি, এত কিছু কিভাবে জানতো। আসলে শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে যদি দাঁড় করানো যায় তাহলে 15 বছর বয়সেই অনেক বড় কিছু দাঁড় করানো সম্ভব। তিনি 18 বছর বয়সেটাকে তিনি লিখতেছেন। এখন ইমাম ফখরুদ্দিন রাজির ব্যাপারে যদি একটু বলি, যে ইমাম ফখরুদ্দিন রাজি আবার একই সাথে ইমাম গাজালির সির বলা হইতো। এই যে ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি কি করছেন, ফিলোসফি এবং কালামকে একত্রিত করছেন। ইলমুল কালাম বা আকাইদ নামে যেটা আমরা বুঝি এখন, আর ফিলোসফি এবং কালামকে একত্রিত করেন। গণিত, মেডিসিন, মান্তিক সবগুলি বিষয়কে তিনি নতুনভাবে নবায়ন করেন ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম রাজির এই মুহাসসালকে খুব ভালোভাবে পড়ে তিনি কি করতেছেন, লুবাবুল মুহাসসাল নিজে লিখতেছেন। তো এখন ইমাম ফখরুদ্দিন রাজিকে ভালোভাবে না বুঝলে ইবনে খালদুনকেও কিন্তু আমরা বুঝতে পারবো না, যেহেতু ওনার বৃত্ত নিয়ে আলোচনা করতেছি এটা। অর্থাৎ ফখরুদ্দিন রাজির মানে যে মেটাফিজিক্যাল ধারণা, অর্থাৎ ইবনে খালদুনের মেটাফিজিক্যাল ধারণাই সম্পূর্ণটাই এই মুহাসসাল থেকে আসছে। আর এই মুহাসসাল বুঝতে হইলে মানে পড়াইতে হইলে, বুঝতে হইলে যে ধরনের ব্যক্তি দরকার, যে ধরনের শিক্ষক দরকার, এটা এই সময়েও খুব কমই আছে। ইবনে খালদুন তার জায়গা থেকে যে সকল কাজগুলি তিনি করতেছেন, ওই সময়ে সামাজিক যে সংকট, ওই সময়ে যে সকল সংকটগুলি বিদ্যমান ছিল, সেই বিদ্যমান থাকা সংকটগুলিকে তিনি সলভ করতেছেন, প্রস্তাবনা দিচ্ছেন তার জায়গা থেকে। তো ফলশ্রুতিতে তিনি কিতাবুল ইবার যেটার ভূমিকাই হচ্ছে মুকাদ্দিমা, এটা তিনি যেরকম লিখতেছেন। শিফাউস শাহিল তিনি লিখছেন, ওনার আত্মজীবনী আছে, কারণ আত্মজীবনী ছাড়া ওনাদেরকে বিশ্লেষণ করতে যায় না কখনো। দেখবেন যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়েন বা মেডিসিনে পড়েন, দেখবেন ওনাকে বলবে ইবনে সিনা ওনাকে নাস্তিক ছিল, তাই না? এখন কথা হচ্ছে ওনার নিজের আত্মজীবনী আছে, আমরা আত্মজীবনী পড়ি না কেন? আত্মজীবনীতে পড়লে দেখা যাবে উনি কীভাবে ওনার শিক্ষা জীবনকে বড় করছেন, উনি কিভাবে বেড়ে উঠছেন, উনি নিজে তাফসির লিখছেন। তাহলে হুট করে একজনকে একটা তাকমা লাগিয়ে দিলেই হয়ে গেল? সেই জন্য হচ্ছে আত্মজীবনীগুলি খুব গুরুত্বপূর্ণ। ইবনে খালদুন সম্পর্কে ওয়েস্টের একজন বড় যে মনীষী টোয়েনবি, তিনি বলতেছেন, আল মুকাদ্দিমা ইতিহাস দর্শনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, না তার পূর্বে না তার পরে এই ধরনের কোনো গ্রন্থ লেখা হয়েছে। তো এই জন্য ইবনে খালদুনের চিন্তাকে বোঝা অত্যন্ত জরুরি। তার কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। তো তিনি মানুষকে যে ব্যাখ্যা দিচ্ছেন যে মানুষ হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রাণী, সে মূলত নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা এবং কাজ করে। মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, কখনোই সে একাকী যথেষ্ট নয়, সবাই একজন আরেকজনের পরিপূরক। সে অপর মানুষকে কেন বাঁচিয়ে রাখবে? কারণ তার নিজেকে বেঁচে থাকতে হবে। সে প্রকৃতিকে কেন রক্ষা করবে? কারণ তাকে নিজেকে বেঁচে থাকতে হবে। সে পরিবেশকে কেন সুন্দর রাখবে? কারণ তার নিজেকে ভালো থাকতে হবে। অর্থাৎ মানুষের এই যে সংজ্ঞায়নটা, মানুষ বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য তার সব কিছুকে রক্ষা করে, এটাই হচ্ছে মানুষের সম্পর্কের মূল ভিত্তি। তো এখন এই ভিত্তিটা তার পরিবার থেকে শুরু হয়, তার আত্মীয় স্বজনের মধ্যে গিয়ে ছড়ায়, এটার থেকে শুরু করে আস্তে আস্তে একটা রাষ্ট্রে পরিণত হয়, একটা সমাজে পরিণত হয়, একটা সভ্যতায় পরিণত হয়। অর্থাৎ ফিজিক্স থেকে সাইকোলজি, রাষ্ট্র এবং আইন পর্যন্ত তৈরি হচ্ছে। সব কিছুই কিসের উপর নির্ভর করতেছে? মানুষের উপরে। তো যাই হোক, এই বিষয়গুলোর উপর নির্ভর করে তিনি তার বিশাল যে তত্ত্ব, আসাবিয়াত তত্ত্ব, তিনি দাঁড় করান। এখন আসাবিয়াত কি? আজকের আলোচনার বিষয় কি? প্রত্যাশার বাংলাদেশ। এখন যদি আমরা প্রশ্ন করি বাংলাদেশের আসাবিয়াত কি, বাংলাদেশের জাতিসত্তা বা জাতীয় সংহতি কি, যেটার মধ্য দিয়ে আমরা গোটা জাতি ঐক্যবদ্ধ হব, বাংলাদেশকে পূর্বের যে বিশ্ব সভ্যতায় অবদান রাখার মতো একটা জাতিতে পরিণত করব, একটা বিশ্ব রাষ্ট্রে পরিণত করব, এটাই হচ্ছে আমাদের আসাবিয়াতের মধ্য দিয়ে করতে হবে। আজকে আমেরিকা যদি পারে, রাশিয়া যদি পারে, ইরান যদি পারে, টার্কি যদি পারে, মালয়েশিয়া যদি পারে, কারণ দেখবেন তারা জাতিগতভাবে স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী জাতি, তাদের সব কিছুই আছে, তাদের ডিফেন্স সিস্টেম, তাদের শক্তিশালী পররাষ্ট্রনীতি। তারা যদি বিশ্ব রাষ্ট্র হইতে পারে, আমাদের কি নাই? তাদের থেকে জনসংখ্যা বলেন, ভৌগোলিক সম্ভাবনা বলেন, সকল দিক থেকে আমরা আগানো। আমাদের যেটা নাই, আমরা এখন চিন্তা করতে পারছি না, আমরা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতেছি না। তাহলে আমাদের নিজেদের আসাবিয়াতকে বুঝতে হবে না? আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি কি, যে ঐক্যের
মধ্য দিয়ে, যে সংহতির মধ্য দিয়ে আমরা জাতিকে বিনির্মাণ করব নতুন করে, এটা অত্যন্ত জরুরি। তো আমরা এখানে একটা দুঃখজনক বিষয় যে এই আসাবিয়া তত্ত্বকে বাংলাদেশে মানে জাতীয়তাবাদী অর্থে নিয়ে আসি। জাতিরাষ্ট্র, জাতীয়তাবাদী যে চিন্তা, এগুলার মধ্য দিয়ে মূলত এগুলা ভুলভাবে উপস্থাপন করা হয়। এখানে মনে রাখতে হবে, উনি একটা মাযহাবের চিফ জাস্টিস, তৎকালীন সময়ের বড় একজন সুফি ইবনে খালদুন, ওনার নিজস্ব খানকা ছিল, এত বড় একজন দার্শনিক, উনি কি আল্লাহ রাসূলের রেখে যাওয়া মূলনীতি, জাতীয়তাবাদের যে নিষেধাজ্ঞা, নেগেটিভ সাইড, এটাকে আমাদের থেকে কম জানতো নাকি উনি? এই জন্য ওনার আসাবিয়াত তত্ত্বকে ভুলভাবে উপস্থাপন করা হয় বাংলাদেশে। এটা বেশিরভাগ করে থাকে বামপন্থীরা। আমি এখানে নাম বলতে চাচ্ছি না, ওনারা খুব ভালো করে এটা করে। তো এখানে এইভাবে সামনে আনা যাবে না। আমাদের সভ্যতার যে রুহ, সেই রুহকে ধারণ করে আসাবিয়াত তত্ত্বকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তুলে ধরতে হবে। ইবনে খালদুনের মূল যে প্রতিপাদ্য বিষয়, ইবনে খালদুনের মধ্যে রাষ্ট্রের বড় বড় দুটো উপাদান আছে। একটা হচ্ছে কি ভূখণ্ড, আর একটা হচ্ছে মানুষ বা আসাবিয়াত। তো এখন আমরা মানুষরা আছি, মানুষের আলাপ করলাম, আমাদের বাংলাদেশ একটা ভূখণ্ড আছে। তো এই ভূখণ্ড এবং মানুষ যেখানে থাকে সেটা হচ্ছে একটা রাষ্ট্র, মুল্ক নামে তিনি আখ্যা দিচ্ছেন। আর কোথাও যদি দিন বা নবী আসেন, সেখানে তিনি একই সাথে মানে এই দিনটাই হচ্ছে তিনি খেলাফত অর্থে নিয়ে আসতেছেন। এখন এইখানে তিনি এই তিনটার সমন্বয়ে যে রাষ্ট্র, এই রাষ্ট্রকে তিনি আবার আরও চমৎকারভাবে তুলে ধরেছেন। তো এই আলোচনার জায়গাটা আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে এই দুইটা রাষ্ট্রের একটা পার্থক্য তিনি সূক্ষ্মভাবে করে দিয়ে গেছেন। তো এই মুল্ক যেটা শুধুমাত্র রাষ্ট্র, ভূখণ্ড এবং মানুষ, এটাকেই মুল্ক ধরে নানাভাবে ভুল ব্যাখ্যা করা হয়, সামনে আনা হয়। তো এখানে ভুল ব্যাখ্যাগুলো কোথায় হয়? যে আমি মূল বলতে এই দুটা জিনিস থাকলে তো আমার রাষ্ট্র হয়ে যাচ্ছে, সুতরাং জাতিরাষ্ট্রই ঠিক আছে। কিংবা খেলাফত সিস্টেম কি যে এই সময় ছিল, এরপরে ক্ষমতায় আসছে, এটাই খেলাফত সিস্টেম, মুসলমানরা আছে এটাই খেলাফত সিস্টেম, কিংবা রাজতন্ত্র আছে এটাই খেলাফত সিস্টেম, এগুলি দিয়েও আমাদের সামনে উপস্থাপন করা হয় ইবনে খালদুনের নাম দিয়ে। মূল বিষয় হচ্ছে এগুলি ইবনে খালদুনের মূল তত্ত্বের মূল বিষয়বস্তু না। মূল বিষয়বস্তু হচ্ছে এই মূলনীতিগুলি থাকতে হবে যেটার মধ্য দিয়ে জনগণ শান্তিতে বসবাস করবে, মানুষ ভালো থাকবে, যেখানে একটা সত্যিকার অর্থেই সভ্যতার প্রতিষ্ঠিত হবে। এটা যদি না থাকে তাহলে কখনোই এটা সত্যিকার অর্থে আপনি মাদানিয়াত বলেন, মানে সভ্যতা বলেন, কিংবা খেলাফত বলেন, কিংবা সাধারণ রাষ্ট্রই বলেন, সবই অপ্রাসঙ্গিক হয়ে যায়। তিনি শুরুতে যেটা নিয়ে আসতেছেন, আমরা ইতিহাস বিজ্ঞানের জনক হিসাবে তাকে বললেও উনি আসলে ইতিহাসকে নতুন করে ব্যাখ্যা করতেছেন। তো ইতিহাস পূর্বে থেকে যেভাবে চর্চিত হতো, তিনি এখানে এসে নতুন করে তার প্রস্তাবনা দিচ্ছেন। তিনি বলতেছেন ইতিহাস দুই ধরনের। একটা হচ্ছে জাহেরি ইতিহাস। জাহেরি ইতিহাস কি? যেটা বাহ্যিক, আমরা জানি যে শেখ হাসিনা চলে গেছে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, ঠিক আছে, জাহেরি ইতিহাস। পত্রপত্রিকায় যেটা দেখা যায়, মিডিয়াতে যেটা দেখা যায়, ঠিক আছে। এরপরে 10 বছর আগে কে ছিল, এই যে বিষয়গুলি, বা 100 বছর আগে কে ছিল, এগুলো জাহেরি ইতিহাস। কিন্তু উনি বলছেন এটা ইতিহাস না শুধুমাত্র। ইতিহাস, মূল যে ইতিহাস, সেটাকে তিনি বলতেছেন বাতিনি ইতিহাস, তারিখে বাতিনি। তারিখে বাতিনি তিনি কি বলতেছেন? যেটা মূলত তিনি একটা বিজ্ঞান হিসেবে, একটা থিওরি হিসেবে সামনে আনতেছেন। তিনি বলতেছেন ওয়াফি বাতিনিহি নজরুন ওয়া তাহকিকুন ওয়া তা'লিলু লিকিনায়াতি ওয়া মাবাদিহা দাকিকুন ওয়া ইলমু বিকাইফিয়াতিল ওয়াকি' ওয়া আসবাবুহা আমিকুন। যে এখানে নাজার, শুরুতেই নাজার কি? যে তত্ত্ব। দেখেন, সব ক্ষেত্রে আগে আমার এখানে মূল তাত্ত্বিক যে চিন্তা, এই চিন্তাকে ডেভেলপ করতে হবে, নির্দিষ্ট মেথড থাকতে হবে। এইটা যদি না থাকে তাহলে, মানে একটা থিওরিটিক্যাল বিষয় যদি না থাকে, হঠাৎ করে কোনো একটা ইতিহাসকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। একটা নির্দিষ্ট মূলনীতি, একটা থিওরিটিক্যাল বিষয়ের মধ্য দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে হবে। এরপর কি তাহকিকুন, তাহকিক মানে কি? ক্রিটিক্যাল থিঙ্কিং। যে একটা ইতিহাস দেখলাম ওইটাই আমার ইতিহাস, এটা কখনোই হইতে পারে না। উনি ওনার সময় যে উদাহরণগুলো দিচ্ছে, যে অনেকে বলে শীষ আলাইসাল্লাম 70 হাত ছিল, ইব্রাহিম আলাইসাল্লাম 70 হাত ছিল, অমক নবী 90 হাত ছিল, এগুলোর ইতিহাস তখনও প্রচলিত ছিল। তো উনি বলতেছে ওই নবীদের সময়কালীন যে মসজিদ কিংবা মসজিদে আকসা, সেখানে আমি গেছি, সেটা দেখি ঠিকই 3.5 হাত দরজা। তো 90 হাত মানুষ 3.5 হাত দরজাতে প্রবেশ করে কিভাবে? দেখেন, ক্রিটিক্যাল থিঙ্কিং করতেছে। এরপর বলতেছে কেনান আলাইসাল্লাম তিনি যখন মাছ উপরে ধরতেন, এতটাই লম্বা ছিলেন, মাছ একদম সিদ্ধ হয়ে যাইত। তিনি বলতেছেন তাপ হচ্ছে মাটির সাথে সম্পৃক্ত, উপরে গেলে ঠান্ডা বাড়বে, তো মাছ উপরে ধরলে হয় কিভাবে?
তাই না? অতএব এইসব ইতিহাস সঠিক না। তো এভাবে করে বিভিন্ন ইতিহাসগুলিকে তিনি সামনে আনতেছেন। এখন আমরা যদি এই তাহকিক করতে পারি, দেখেন তো বাংলা অঞ্চলের ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে, আহমদ ছফা সাহেবরা কি বলছে, যেখানে হ্যাঁ একটা রাষ্ট্র ছিল কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কোনো চিন্তা উৎপাদন হয় নাই, কোনো জ্ঞানী গুণী ছিল না। বদরুদ্দিন উমররা ওইটা বলে, ব্রিটিশ একাডেমি ওইটা বলে, আমাদের শিক্ষা ব্যবস্থা ওইটা বলতেছে, আনিসুজ্জামান থেকে শুরু করে সিরাজুল ইসলাম চৌধুরীরা এটাই সারা জীবন আমাদেরকে বুঝাইছে। আবার আমরা যারা ইসলামী সভ্যতার ইতিহাসকে চর্চা করতে চাই, তারাও কি দেখতেছি কার পরে কে ক্ষমতায় আসছে। তাহলে এটা কি জাহির ইতিহাস না বাতিনি ইতিহাস? জাহিরি ইতিহাস, বাহ্যিক ইতিহাস, যে কার পরে কে ক্ষমতায় আসছে। দেখেন 500 বছরের একটা রাষ্ট্র এটা এমনিতে দাঁড়ায় থাকতে পারে? ক্রিটিক্যাল থিঙ্কিং করেন। এরপরে কি হয়েছে, আপনার স্থাপনা আছে, কৃষি আছে, অর্থনীতি আছে, প্রশাসন আছে, আইন ব্যবস্থা আছে, পররাষ্ট্রনীতি আছে। আচ্ছা, এই জিনিসগুলো শিক্ষা ছাড়া সম্ভব? অর্থাৎ তুমি যেখানে দেখবা ধোঁয়া উঠতেছে, তার মানে ওখানে কি ছিল? এক সময় আগুন ছিল। তো ভারতীয় মহাদেশের বাংলা অঞ্চলের কৃষিকে স্বীকার করেন, শায়েস্তা খাঁর আমলে 1 টাকা 8 পণ ধান পাওয়া যাইতো, বিভিন্ন অঞ্চলে যাইতো এগুলো, তাই না? না খেয়ে থাকার মতো তো কোনো মানুষ ছিল না। এটা আপনি স্বীকার করতেছেন, কিন্তু শিক্ষা ব্যবস্থা স্বীকার করেন না। তো কৃষি অর্থনীতিগুলো হচ্ছে ধোঁয়া। তো ধোঁয়া যেহেতু আছে, অতএব কি ছিল? আগুন ছিল। অতএব সাহেবদেরকে আমরা মানি না, উনি যতই বাঙালি মুসলমানের মন লেখক। এভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে এইসব জায়গাগুলিতে। এভাবে করে প্রত্যেকটা বিষয়, বিশ্ব সভ্যতা, আমাদের অবদান, আমাদের হিস্ট্রিক্যাল যে বিশালতা, এই বিশাল ইতিহাসকে সামনে রাখতে পারলে সত্যি আমাদের যুব সমাজকে, আমাদের নিজেদেরকে উজ্জীবিত করা সম্ভব, কাজ করার শক্তি, দৃঢ়তা, ইস্তেকামাত খুঁজে পাওয়া সম্ভব। ইতিহাসকে তাহকিক না করতে পারলে আমরা এটা পারবো না। এরপরে দেখেন, ও তালিলুন, তালিল মানে কি? কজ অ্যান্ড ইফেক্ট, তাই না? কজ অ্যান্ড ইফেক্ট যদি না থাকে, তা আপনি কখনোই মানে কি কোথার থেকে হইল, এটা তো হুট করে কোনো কিছু আসে না। একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ঘটনাই হঠাৎ করে হয় না। আজকের বাংলাদেশের গণঅভ্যুত্থান যে হয়েছে, এটা কি হঠাৎ করে হয়েছে? নাকি দীর্ঘ একটা দিনের মানুষের ক্ষোভ থেকে শুরু করে মানুষের চেষ্টা, অনেকের পরিকল্পনা, রাজনৈতিক দলগুলির উদ্যোগ, এরপরে বিদেশি বিভিন্ন যে ঘটনাগুলি আছে, এখানে অনেক কিছু সম্পৃক্ত ছিল, তাই না? সম্পৃক্ততার মধ্য দিয়ে একটা কিছু হচ্ছে, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট। কজ হইলেই কি হচ্ছে? ইফেক্ট হচ্ছে। তো তাহলে আমাদের ইতিহাসকে যখন আমরা চর্চা করব, একটা সভ্যতা ছিল, একটা সমাজ কাঠামো ছিল, এটার পেছনের কারণ কি? এই কারণগুলি যখন আমরা সামনে রাখবো, পাঠ করব, তখন সত্যি আমাদের রূপরেখাগুলি এখান থেকে আমরা খুঁজে পাবো। এটা খুব জরুরি। তালিল। এরপর কি? ওয়া মাবাদিহা দাকিকুন। মাবাদিহা দাকিকুন, এটা সূক্ষ্ম মূলনীতি। মূলনীতিগুলোকে যদি আপনি না রাখেন, তাহলে আপনি এই শিক্ষাকে, আমাদের করণীয় দিকসমূহকে অ্যানালাইসিস বলেন, পর্যালোচনা বলেন, কোনো কিছু করা সম্ভব না, কোনো শিক্ষাও বের করা সম্ভব না। তারপরে কি? ওয়াইলমু বিকাফিয়াতিল ওয়াকিয়া, যে ঘটনার অন্তর্নিহিত রহস্যসমূহ আমাদের জানা থাকতে হবে। এরপর কি? ওয়াসবাবুহা আমিকুন, যে এটা গভীর থেকে গভীরতর যে পর্যালোচনা, সেটা আমাদের লাগবে। অর্থাৎ থিওরি, ক্রিটিক্যাল থিঙ্কিং, কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও ফলাফলের রহস্য, এটার পেছনের সূক্ষ্ম মূলনীতি, সব কিছুর উপরের মূলনীতি, ঘটনা সম্পর্কে গভীর জ্ঞান, আর কারণগুলি হচ্ছে গভীর থেকে গভীরতর। এই সবগুলি বিষয়কে নিয়ে যখন আমরা একটা ইতিহাসকে চর্চা করব, সেখান থেকে আমাদের শিক্ষা বের করে আনা সম্ভব না? এখন কথা হচ্ছে, ইতিহাসই তো নাই ভাই। তাই তো বলবেন যে ভাই ভারতীয় মহাদেশের এই যে সভ্যতার কথা বলতেছেন, আমাদের তো ইতিহাস নাই। তো ব্রিটিশরা যে ইতিহাস লিখে দিয়ে গেল, সেটাকেই কেন আমরা গ্রহণ করতেছি? কেন ক্রিটিক্যাল থিঙ্কিং করতেছি না? কেন গত 50 বছরও আমরা আমাদের নিজস্ব ইতিহাস লিখতে পারলাম না? কেন আমাদের ইতিহাস শুধুমাত্র 71-এ গিয়েই কিংবা সর্বোচ্চ 47-এ গিয়েই থেকে যায়? তার আগের 500 বছরের সালতানাত, আমার রাজনীতির ইতিহাসটুকুই শুধু জানি, কিন্তু আমার অর্থনীতির ইতিহাস, আমার শিক্ষা ব্যবস্থার ইতিহাস, প্রশাসনের ইতিহাস, কৃষির ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, আমার প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাস, পররাষ্ট্রনীতির ইতিহাস, কোনো একটা ইতিহাসও কিন্তু আমরা লিখতে পারি নাই। অথচ খণ্ডের পর খণ্ড এই ইতিহাসগুলো লিখে যুবকদের সামনে রাখলে, শিক্ষাগুলি তুলে ধরলে এই যুব সম্প্রদায়ের অবস্থা এইরকম হতো না। অথচ বাংলাদেশ থেকেও, রুয়েট থেকেও 5-7টা বিজ্ঞানী উঠে আসতো আন্তর্জাতিক মানের। সেটা কি উঠে আসছে? আসে নাই। তো এই জন্য শিক্ষার বা ইতিহাসের যে মেলবন্ধন, এটার
বিষয়টা আমরা আজকের এই ইবনে খালদুনের রাজনৈতিক বৃত্তর ক্ষেত্রে সামনে রাখলাম। এখন আমরা রাজনৈতিক বৃত্তটা সামনে রাখি, কারণ আমরা জানি যে ইবনে খালদুন তার কিতাবুল আইবার, যেটা ওয়ার্ল্ড হিস্ট্রি, এটার মূল যে মানে মূলনীতি, এই মানে তারিখে বা তিনি আমরা যেটা জানলাম মাত্র, এটার উপর নির্ভর করে তিনি এটা লিখছেন। ইবনে খালদুনের রাজনৈতিক বৃত্তের ক্ষেত্রে যে আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে তিনি কি বলতেছেন, বা এখানে বৃত্তের ক্ষেত্রে একটু বলে নেই যে আমাদের কিন্তু সব কিছুই বৃত্ত, আর ওয়েস্টের হচ্ছে সব কিছুই পিরামিড আকারের। সুদ ব্যবস্থা কোত্থেকে আসছে বলছি? ফেরাউনি সভ্যতা থেকে, তাই না? ফেরাউনি সভ্যতার প্রতীক কি? পিরামিড। দেখবেন উপর থেকে চাপিয়ে দেয়। শিক্ষা ব্যবস্থা ওই আমেরিকা ইউরোপ থেকে চাপিয়ে দিবে, এটা আপনাকে জানতে হবে। রাজনীতির ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে সব উপর থেকে বলবে, মাঠে আপনি শুধু এটা বাস্তবায়ন করবেন, ওটার বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, মেডিকেল সেক্টর বলেন, এটার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি? বাংলাদেশের চিকিৎসা সিস্টেম কি শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধই হওয়ার কথা ছিল? এখানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, আমাদের কবিরাতি সিস্টেম বা আঞ্চলিক অনেক সিস্টেম আছে, সবগুলিকে ধসাই ফেলছে না ব্রিটিশরা? উপর থেকে বলে দিচ্ছে এই চিকিৎসায় অত বইটাই মানতে হবে। উপর থেকে বলে দিয়েছে একটা ভাষাই শিখতে হবে। আমরা 750 বছরের সভ্যতা একটা ভাষা নষ্ট করি নাই ভারতীয় মহাদেশে, একটা ধর্ম নষ্ট করি নাই। আমাদের দিল্লি রাজধানী, ঢাকা রাজধানী, ইস্তাম্বুল রাজধানী, দেখবেন প্রত্যেকটা বাগদাদ রাজধানী, শাম অঞ্চলের রাজধানী, আফ্রিকা অঞ্চলের রাজধানী কর্ডোবা, প্রত্যেকটা রাজধানীতে দেখবেন মুসলমানদের থেকে অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা বেশি, তাই না? দিল্লিতে কারা বেশি? কেন এটা হয়েছে? কারণ আমরা কখনো কোনো কিছু চাপিয়ে দিই নাই। মাত্র 15% মুসলমান গোটা ভারতীয় মহাদেশ 750 বছরের এই সালতানাত কোনো ধরনের দাঙ্গামুক্ত, জোরপূর্বক কোনো কিছু গ্রহণ করানো মুক্ত কিন্তু সভ্যতা আমরা উপহার দিছি। কিন্তু ব্রিটিশরা সেটা পারছে? গণহত্যার পর গণহত্যা চালাইছে না? দুর্ভিক্ষ লাগাইছে না? ভাষাকে নষ্ট করছে না? ধর্মগুলাকে, মানে কিছু ধর্মকে তারা একত্রিত করছে, বাকি ধর্মগুলোকে তারা নষ্ট করছে, সব করছে তারা। অর্থাৎ চাপিয়ে দেওয়া পিরামিডীয় স্টাইলটাই হচ্ছে তাদের নীতি। কিন্তু ইসলামী সভ্যতার নীতি হচ্ছে বৃত্ত। এখন বৃত্ত কেন, এটা ব্যাখ্যা করলেই বোঝা যাবে। প্রথমে তিনি কি বলতেছেন দেখেন, যে এখান থেকে শুরু, আল আলামু বুস্তানুন, এটা তো আল আলামু বুস্তানুন, বা এই যে বাগান, মানে সমাজটা, আলাম এখানে সমাজ অর্থে, যে সমাজ কি? বুস্তানুন, বাগান, হ্যাঁ, বাগানের ন্যায়। দ্বিতীয়ত কি? সিয়াহাতুদ দাউলাতু, যে এই বাগানের রক্ষাকর্তা হচ্ছে দাউলা, মানে রাষ্ট্র। সমাজ হচ্ছে কি? বাগান, আর বাগানকে রক্ষা করবে কে? রাষ্ট্র। সমাজকে রক্ষা করবে রাষ্ট্র। রাষ্ট্র কিন্তু খুবই শক্তিশালী একটা বিষয়। দেখেন, সরকার মানে রাষ্ট্র না, কিন্তু সরকার চেঞ্জ হয়, কিন্তু রাষ্ট্রের যে প্রশাসনিক যে ভিত্তি, এটা কিন্তু অনেক শক্তিশালী একটা বিষয়। এজন্য রাষ্ট্রকে ভালো করে আমাদের বুঝতে হবে। রাষ্ট্র আর সরকারকে কখনো গুলায় ফেলবো না। আমরা কি করি? কোনো সরকারের বিরোধিতা করতে গিয়া রাষ্ট্রের সম্পদ পর্যন্ত নষ্ট করি, তাই না? আমরা এখানে এটা সরকারের অডিটোরিয়াম পুরো ভেঙে ফেলছে না? কিন্তু এটা কি কোনো সরকারের? এটা কি আওয়ামী লীগের ছিল? এটা জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, তাই না? তো যাই হোক, তাহলে সমাজ হচ্ছে কি? বাগানের ন্যায়, আর এই বাগানকে রক্ষা করবে কি? রাষ্ট্র। এরপর কি বলতেছেন? আদ-দাওলাতু সুলতানুন, এই দাওলাত মানে রাষ্ট্র হচ্ছে কি? শক্তি। মানে সুলতান শক্তি অর্থে আসছে, হ্যাঁ, শক্তি। এরপর কি? তাহই বিহি সুন্নাহ, অর্থাৎ এটি সুন্নতের মাধ্যমে, মানে রাষ্ট্র হচ্ছে শক্তি আর এটা টিকে থাকে সুন্নতের মাধ্যমে। তাহলে রাষ্ট্র একটা শক্তি আর এটা টিকে থাকে কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। এখন বাংলাদেশে সমস্যা একটা হবে, যদি জিজ্ঞাসা করেন সুন্নত মানে কি, কী সব জবাব দিবে আপনারা ভালোই জানেন, তাই না? যেমন পোশাক আদি নিয়ে জবাব দিবে, তাই না? কিংবা কিছু সাংস্কৃতিক বিষয়কে বলবে এটা সুন্নত, কিছু মানে অভ্যাসকে বলবে সুন্নত। আল্লাহ রাসূলের একটা অভ্যাস ছিল, দেখুন ওটাকে সুন্নত বানিয়ে দিচ্ছে, আদাত বলে এটাকে, তা আদাতকে সুন্নত বানিয়ে দেবে। কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র ব্যক্তি জীবনের এটাকেই সুন্নত বলেন নাই। তিনি একই সাথে কি করছেন? একই সাথে একটা রাষ্ট্র কাঠামো, একটা অর্থনৈতিক কাঠামো। দেখেন, তিনি যখন মদিনায় গেছেন, তিনি সর্বপ্রথম কি করতেছেন? 3টা বিষয় করতেছেন। একটা, তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন, আখলাক। এরপরে কি? মসজিদ প্রতিষ্ঠা করলেন। মসজিদ কি? আদালতের কেন্দ্রবিন্দু।
রাষ্ট্রের কেন্দ্রবিন্দু, তাই না? প্রশাসনের কেন্দ্রবিন্দু, ধর্মের কেন্দ্রবিন্দু। আবার একই সাথে তিনি স্বতন্ত্র বাজার প্রতিষ্ঠা করতেছেন, মানে স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি নির্মাণ করতেছেন। দেখছেন সুদমুক্ত অর্থনীতি কাকে বলে? তাহলে এটাকে একটা সিস্টেম না? এই সুদমুক্ত অর্থনীতি এটা কি সুন্নত নয়? আদালত প্রতিষ্ঠা, যে আদালতের কথা বললাম, এটা কি একটা সুন্নত নয়? এগুলো হচ্ছে সুন্নত। তো এখন এই সুন্নতের মধ্যে দিয়ে কি থাকবে? রাষ্ট্র টিকে থাকবে। এরপর কি? আর সিয়াসাতু সুন্নাতুন, আর সিয়াসাতু সুন্নাতুন। সুন্নত হচ্ছে সিয়াসাত। সিয়াসাতের বাংলা এখন যদি আমরা বলি তাহলে রাজনীতি বলতে হবে। এখন রাজনীতি আবার বাংলাদেশের রাজনীতি দেখে বুঝেন না, ঠিক আছে? কারণ বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা ভিন্ন। রাজনীতি হচ্ছে, আল্লাহ রাসূল তিনি রাজনীতিকে শুধুমাত্র মারামারি মিছিল মিটিংকে বোঝায় নাই। রাজনীতি হচ্ছে সভ্যতা বিনির্মাণের অর্থে, আমাদের সময় যদি অর্থ করি, ঠিক আছে? মানে ওই সময় সভ্যতা প্রতিষ্ঠার অর্থে। যেহেতু সভ্যতা প্রতিষ্ঠিত ছিল, এখন আমাদের কি বলতে হবে? কি সভ্যতা বিনির্মাণ বা পুনর্প্রতিষ্ঠা বা পুনর্জাগরণ, সভ্যতার পুনর্জাগরণ। এখন সভ্যতা কি শুধুমাত্র পলিটিক্যাল চেঞ্জের মধ্যেই হয়, নাকি শিক্ষা, সংস্কৃতি, প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, ইন্ডাস্ট্রি, যুব মানসিকতা সব কিছুর মধ্য দিয়ে হয়? সব কিছুর মধ্য দিয়ে সভ্যতার পরিবর্তন হয় না? এইটা তখন এই যে সভ্যতার যে বিনির্মাণ, এটা যদি করতে চায় আমাদের আকলি ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন বা নতুন শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা দিতে হবে। আমাদের চিকিৎসা সিস্টেম যেটা আছে, আমাদের কৃষি সিস্টেম যেটা আছে, যে কৃষি সিস্টেম কী করতেছে? বাইরের থেকে বীজ নিয়ে আসতেছে, কারগিল থেকে চিনি নিয়ে আসতেছে, আবার চিনি খায় ডায়াবেটিস হচ্ছে, আবার কারগিলের সাথে চুক্তিবদ্ধ ওষুধ কোম্পানির থেকে আমাদের ওষুধ খাওয়াচ্ছে। অথচ আমরা মুসলিমদের যখন আমাদের ইসলামী সভ্যতার সময় চিনি খেতাম তখন কিন্তু ডায়াবেটিস হইতো না। এখন কেন হয়? আমাদের আখ শিল্পকে ধ্বংস করে দিছে। প্রত্যেকটা বীজ কেন আমাদের বাইরের থেকে নিয়ে আসতে হবে? আমাদের নিজস্ব বীজ আছে, আমাদের শুধু ধানের বীজ আছে 1500 অধিক বাংলাদেশে, সেগুলো সব আমরা ধ্বংস করে ফেলছি। তাহলে বাইরের বীজ যখন নিয়ে আসবো তখন তাদের তৈরিকৃত কীটনাশক আনতে হবে, কারণ এখানে পোকা হয়। আবার পোকা যেহেতু কীটনাশক দিচ্ছি, আবার এখানে সারও দিতে হবে। আমাদের উর্বর জমিন যেখানে 3টার অধিক ফসল হওয়া সম্ভব, সেই উর্বর জমিনে আমরা ইনজেকশন দিতে দিতে, মানে একটা সুস্থ মানুষকে ইনজেকশন দিতে দিতে আমরা ধ্বংস করে ফেলতেছি। তা আমাদের এই জমিন কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন আমাদের মাছ পাওয়া যায় না, আমাদের ফসল ভালো হয় না। এই ফসল থেকে উৎপাদিত পণ্য খাওয়ার পর আমাদের উল্টা ঘুম আসে, তাই না? তাহলে এই জিনিসগুলো কি সভ্যতার বিনির্মাণ অর্থে না? অর্থাৎ সিস্টেম এখানে কি আর সুন্নাত সিয়াসাতুন, মানে কি সিস্টেমগুলি, যে সিস্টেমগুলির মধ্য দিয়ে সভ্যতার বিনির্মাণ হবে, এটাকে কি বলতেছে? সুন্নত বলা হচ্ছে। এই সুন্নাত আর সুন্নাত সিয়াসাতুন, ঠিক আছে? এরপরে কি? ইয়াসুসুহুমাল মুলক, ঠিক আছে? যে রক্ষাকারী বা এটাকে রক্ষা করবে কে? মুলক, শাসক, সুলতানুল কাহের, শক্তিশালীর রাষ্ট্রনায়ক লাগবে, নেতা লাগবে। নাহলে কি এগুলাকে কী করা সম্ভব না? ব্যালেন্স করা সম্ভব না। তবে এটা দ্বারা আবার অনেকে রাজতন্ত্র, গোত্রপ্রীতি এইসব আলাপে নিয়ে যায়, সেদিকে আমরা নিব না, বা এখানে ভুল বুঝাবুঝির যাতে সৃষ্টি না হয়। অর্থাৎ সুন্নত হচ্ছে রাজনীতি, আর এই রাজনীতিকে রক্ষা করবে কে? শাসক। এবার কি? আল মালিকু রাইন ইয়াউদ্দুহুল জাইশ। আল মালিকু রাইন, মালিক মানে যে শাসক, এটা কি? মূলত রাখাল, মূলত কি? সেবক। সে কি করবে? জাতির জন্য নিজেকে উৎসর্গ করবে, কিভাবে এটাকে ঠিক রাখা যায়। এরপরে কি করবে? এখন এই যে শাসক, এই যে মানে রাখাল, তাকে রক্ষা করবে কে? ইয়াউদ্দুহুল জাইশ, তাকে রক্ষা করবে তার সেনাবাহিনী। তার মানে কি একটা দেশের ডিফেন্স সিস্টেম কতটা জরুরি, তাই না? আমাদের প্রত্যাশার বাংলাদেশ হয়তো যাওয়া যাবে না জোয়ান নামাজের কারণে। তাহলে দেখেন এখানে বলে দেই যে রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ভালো থাকবে, তার অবশ্যই শক্তিশালী সেনাবাহিনী বা ডিফেন্স সিস্টেম লাগবে। ডিফেন্স সিস্টেম না থাকলে শক্তিশালী পররাষ্ট্রনীতি সম্ভব না। অর্থাৎ শক্তিশালী ডিফেন্স সিস্টেম না হইলে বাংলাদেশের শক্তিশালী পররাষ্ট্রনীতি আমরা দাঁড় করাইতে পারবো না। যত ইন্ডিয়ার বিরুদ্ধে গালিগালাজ করি, আমাদের তো পররাষ্ট্রনীতিই নাই, তাই না? আমি মোদিকে সাহেবকে গালি দিলাম, মোদি সাহেবকে গালি দেওয়া এটা কি পররাষ্ট্রনীতির অংশ? কারণ ইন্ডিয়াকে আমি গালি দিচ্ছি ধরলাম, ইন্ডিয়ার একজন কৃষক, একজন ভ্যান চালক, একজন ফুচকা বিক্রেতা, একজন সাধারণ মানুষ আমার সাথে কোনো অন্যায় করছে?
তাহলে আমি কেন গণহারে ইন্ডিয়াকে গালি দিচ্ছি? আমার এখানে দরকার কি? শক্তিশালী পররাষ্ট্রনীতি। আমার নৌবাহিনী, আমার বিমান বাহিনী তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না, তাই না? এভাবে করে সকল ক্ষেত্রে যখন আমার সুনির্দিষ্ট মূলনীতি থাকবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, ওইটা বাস্তবায়ন কে করবে? শক্তিশালী ডিফেন্স সিস্টেম। আদেশকে দিবে রাষ্ট্রনায়ক, তাই না? তাহলে কি যে এই যে রাখাল তথা শাসক সুলতান যেটাই বলি, তাকে রক্ষা করবে তার শক্তিশালী সেনাবাহিনী। তো এটা ব্যতীত কখনোই তাকে কিন্তু আমরা শক্ত অবস্থায় নিতে পারবো না। তো এখানে তিনি যে মালিক অর্থাৎ মুল্ক রাষ্ট্র যেটা বুঝাইছেন, রাষ্ট্রনায়ক হলেই তো হইল, তো এখানেও কিছু ভুল বোঝাবুঝির সুযোগ আছে। রাজতান্ত্রিক রাষ্ট্র, এটা আসলে পক্ষে বিপক্ষে আমি মানে ওই আলাপে যাচ্ছি না, ঠিক আছে? বা খেলাফতের প্রশ্নগুলি নিয়ে এখানে মূল বিষয়গুলি থাকে, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে এখানে আদালতের যে বিষয়টা, তাই না? তো এই আদালতের বিষয়টা আসতেছে, এগুলিকে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের অহেতুক বিতর্কগুলো আসলে এখানে টিকবে না। এরপরে দেখেন কি বলতেছে, আল জাইশু আওয়ানুন, অর্থাৎ সেনাবাহিনী হচ্ছে মূলত কি? সংগঠন, সমাজ। সেনাবাহিনী কি? সমাজ বা সংগঠন। ইয়াকফুলুহুমুল মাল, এটাকে রক্ষা করবে কে? মাল মানে কি? শক্তিশালী অর্থনীতি। শক্তিশালী অর্থনীতি না থাকলে আপনি ডিফেন্স সিস্টেম শক্তিশালী করতে পারবেন? ধরেন আপনি বড় একটা ড্রোন বা যে ধরনের উদ্যোগে আপনি গ্রহণ করতে চান, আপনার অবশ্যই শক্তিশালী অর্থনীতি থাকতে হবে। অর্থাৎ সেনাবাহিনী হচ্ছে সংগঠন, আর এটাকে মানে রক্ষা করবে কে? শক্তিশালী অর্থনীতি। কারণ সেনাবাহিনী মূলত সংগঠন, এটা অর্থনীতি ছাড়া আসলে রক্ষা করা যায় না, ঠিক আছে? এই জন্য আল মাওয়ার্দির একটা কথা হচ্ছে, একটা রাষ্ট্রের অবশ্যই তিনটা জিনিস থাকা আবশ্যক। একটা হচ্ছে অর্থ সম্পদ, দ্বিতীয়ত হচ্ছে শক্তিশালী সেনাবাহিনী, আর এটাকে একত্রিতকারী দিনুল মুত্তাবা, এটা তো আমাদের আছেই ইসলাম, তাই না? এটা অবশ্যই লাগবে। তো আল মালু রিজকুন তাহমাউ হুমুর রাই, যে একটা সম্পদ হচ্ছে রিস্ক, আর এটাকে একত্রিত করবে রাই ইয়াতুন মানে জনগণ। এটাকে একত্রিত করবে কে? জনগণ। অর্থাৎ জনগণ ভ্যাট দিবে, ট্যাক্স দিবে, তাদের জায়গা থেকে কোম্পানি প্রতিষ্ঠা করবে, তারা অর্থনৈতিক উৎপাদন করবে, তারা বিভিন্ন ধরনের উদ্যোগ করবে, কিংবা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব থাকলেও সেখান থেকে দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে তারা কাজ করবে। অর্থাৎ এই সকল কিছুর মধ্য দিয়ে মূলত জনগণ তার অর্থনীতিকে শক্তিশালী করবে। এরপর আর রাইয়াতু আবিদুন ইয়াতাআব্বাদুহুমুল আদাল, যে জনগণ মূলত তার রাষ্ট্রের প্রতি সবসময় অনুগত থাকে। কখনোই কোনো জনগণ আসলে বিদ্রোহ করতে চায় না, এটা জনগণের ফিতরাত না, প্রাকৃতি না। জনগণ কিন্তু কেন এটা করে? মূলত জনগণ অনুগত থাকে কি? আদালতের মাধ্যমে অনুগত থাকে। কারণ কি? আমাদের উমর রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী কি রাষ্ট্রের ধর্মই কি? আল আদালাতু আসাসুল মুলক। যেখানে আদালত প্রতিষ্ঠিত থাকবে সেখানে কি আসলে জনগণের কি দরকার পড়ছে সেখানে গিয়ে বিদ্রোহ করার? কিন্তু আবার একই সাথে মনে করতে হবে, যেখানে আদালত নাই সেখানে আবার কি করতে হবে? বিদ্রোহের অনুমতিও কিন্তু এটার মধ্য দিয়ে তিনি দিয়ে দিচ্ছেন, তাই না? আমরা দোয়ায় কুনুত পড়ি, সেখানেও কিন্তু দেখেন জালেমের বিরুদ্ধে কথা বলতেছি। কারণ যেখানে জুলুম থাকে সেখানে কখনোই সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না। আর শাসক যদি অমুসলিমও থাকে, সেখানে যদি আদালত প্রতিষ্ঠা থাকে, সেখানে আল্লাহর রহমত থাকে। চিন্তা করেন কত বড় কথা এটা, ইমাম তাইমিয়ার কথা। তো এই জন্য হচ্ছে আদালতের মাধ্যমে জনগণ একত্রিত থাকবে, এবং আদালতের গুরুত্ববহতা এই জন্য এত বেশি। আল আদলু মালুফুন, আদালত এমন একটি বিষয়, ওয়াবিহি কাওয়ামুল আলাম, এটা সকলের প্রয়োজন, মানে জনগণ সকলেই এটা চায়। দেখেন আমাদের কিন্তু সবারই মানে প্রাকৃতিক একটা ফিতরাতগত একটা ব্যাপার হচ্ছে, আমরা সবাই কিন্তু আদালত চাই, যে মানুষ নিরাপদে থাকুক। আদালত বা মানে জাস্টিস, ন্যায়, ব্যক্তি টু ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গাতে এটা প্রতিষ্ঠিত থাকুক। আর এইটা যখন থাকবে, এরপরে কি? আল্লাহ আলামু বুস্তানুন, তখন কি হচ্ছে? সমাজ বাগানে পরিণত হচ্ছে। আবার রাষ্ট্রের মূল ভিত্তি কি? আবার সুন্নত। আর এই সুন্নতের বাস্তবায়ন কে করবে? রাষ্ট্রনায়ককে রক্ষা করবে কে? সেনাবাহিনী কি কে? অর্থসম্পদকে শক্তিশালী করবে কে? জনগণ। আর জনগণ কিসের ভিত্তিতে অনুগত থাকবে? রাষ্ট্রের আদালতের ভিত্তিতে। আর এই আদালত কি সবাই চায়, এটা যদি বাস্তবায়ন করা যায় তখন কি হচ্ছে? বাগানে পরিণত হচ্ছে। তাহলে দেখেন তো, একটার সাথে আরেকটা পরিপূরক না। আপনি একটাকে বাদ দিয়ে বাংলাদেশকে বানাতে পারবেন?
একটাকে বাদ দিয়ে সিভিলাইজেশনাল স্টেট যেটা, বিশ্ব রাষ্ট্র যেটা, সভ্যতা রাষ্ট্র যেটা, এটা বানাইতে পারবেন? বলতেছে আমাদের যারা এখন ক্ষমতায় বসছে, এরা বলতেছে না এখন সভ্যতা রাষ্ট্রের কথা, দু একজন যারা ইয়াং ক্ষমতায় গেছে। কিন্তু কথা হচ্ছে এই সভ্যতা রাষ্ট্রের ম্যাথোডোলজি এটা যদি আমি ব্রিটিশ একাডেমিয়ার থেকে নেই তাহলে আসলে বাংলাদেশে সম্ভব নাকি এটা দিয়ে সম্ভব? অর্থাৎ ইবনে খালদুন আমাদের যে আসাবিয়াত, আমাদের সভ্যতার রুহকে বিনির্মাণকারী যে ব্যক্তিত্বগণ আছেন তাদেরকে যদি বুঝতে পারি তাহলে কিন্তু এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে দেখেন, একটা ছাড়া আর একটা চলবে না, একটার পরিপূরক। এই মূলনীতি, এই উসুল ব্যতীত যতদিন না পর্যন্ত বাংলাদেশ পরিচালিত না হবে, অর্থাৎ আদালত, শক্তিশালী অর্থনীতি, নিরাপত্তা, এরপরে সভ্যতা বিনির্মাণ অর্থে আমরা সুন্নতকে যেটা বুঝতেছি, সুন্নাত সিয়াসাতুন, হ্যাঁ, এটাকে যেভাবে বুঝতেছি এইভাবে যদি এই সিস্টেমকে না নিয়ে আসতে পারি, এই প্রস্তাবনাকে হাজির না করতে পারি, তাহলে কি কখনোই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব? আর এটার মূল ইয়াটা কোথায়? শিক্ষা ব্যবস্থায়। তো এই জন্য শিক্ষা ব্যবস্থা ব্যতীত কখনো আমরা মুক্তির স্বপ্ন দেখতে পারি না। এখান থেকেই চিন্তা, প্রস্তাবনা, ব্যক্তিত্ব এবং নেতৃত্ব উঠে আসে। তো প্রত্যাশার বাংলাদেশ, সে কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি যে আমাদের যে আদালতের কথা আজকের বৃত্তর থেকে আমরা শিক্ষা পেলাম, আগামীর বাংলাদেশের 1 নাম্বার টার্গেট হইতে হবে ইসলামী সভ্যতার রুহকে ধারণকারী প্রতিটি যুবকের মূল যে প্রত্যাশার জায়গা সেটি হইতে হবে এই আল আদালত আসাসুল মুলক, অর্থাৎ আদালতের প্রতিষ্ঠা। এটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে মূলত একটা শান্তির দিকে ধাবিত করবে। বাঙালি উপজাতি ধরেন যত ধরনের সমস্যা আছে সব কিছুই আদালতের উপর ভিত্তি করে নির্মিত হইতে হবে। এটা ছাড়া অন্য কোনো মুক্তি সম্ভব নয়। দ্বিতীয়ত কি? এই উন্নত অর্থনীতি, সুদ, ব্রিটিশ বা সাম্রাজ্যবাদী শোষণ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সুদমুক্ত নিজস্ব শক্তিশালী অর্থনীতি, এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তথা ন্যায় ভিত্তিক এক অর্থনীতির প্রস্তাবনা, সে আলোকে কাজ এবং সে আলোকে আগামীর বাস্তবায়ন যদি করা যায় তাহলে আগামীর বাংলাদেশকে সত্যি বিশ্ব রাষ্ট্রে, একটি সভ্যতা রাষ্ট্রে পৌঁছানো সম্ভব। এরপর কৃষি, আমাদের শিল্প, আমাদের স্বাস্থ্য খাত, এগুলিকেই সর্বোচ্চ উন্নত এবং আখলাক সমৃদ্ধ, হাকিকত অন্বেষী আমাদের যে মূল উসুল, এটার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আলোকে আন্দোলন গড়ে তুলতে হবে, এই আলোকে ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে, যারা মূলত উন্নত বিকল্প যে কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প সিস্টেমের প্রস্তাবনা দিবে। এটা ছাড়া মুক্তি সম্ভব নয়। এরপর সম্মানজনক পররাষ্ট্রনীতি, সম্মানজনক পররাষ্ট্রনীতি, আমি আবারও বলছি সম্মানজনক পররাষ্ট্রনীতি। যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন কিংবা সাধারণ মানুষ অন্য দেশের এম্বাসিতে গিয়ে ভিক্ষাবৃত্তি করা, তাদের কাছে দ্বারস্থ হইতে হবে না। আমার দেশের রাজনৈতিক সমাধান বলেন, অর্থনৈতিক সমাধান বলেন, যাদের দাস ছিলাম আমরা, এখনও দাস হয়ে আছি, এটার প্রমাণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো যখন গিয়ে এম্বাসিগুলোতে গিয়ে বসে থাকে, সেখান থেকে এসে বুক ফুলিয়ে সাংবাদিক সম্মেলন করে। কোনো উন্নত রাষ্ট্রে আপনারা দেখতে পাবেন যেটা সত্যিকার সিভিলাইজেশনাল স্টেট, রাশিয়া বলেন, স্বয়ং আমেরিকার কথায় যদি ধরেন, টার্কি ধরেন, ইরান ধরেন, কেউ যায় নাকি? অ্যাম্বাসেডরগণ তাদের নেতৃবৃন্দের কাছে আসে। তাহলে আমরা এতটাই কেন দেউলিয়া হয়েছি? কারণ আমাদের পররাষ্ট্রনীতি নাই। আমাদের এই পররাষ্ট্রনীতি কেন নাই? আমাদের শক্তিশালী ডিফেন্স সিস্টেম নাই। এভাবে করে এটা একটা বিষয় বললাম পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বহু বিষয় এখানে শক্তিশালীভাবে আমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, যার মূল কথা সম্মানজনক পররাষ্ট্রনীতি, যেটা লাগবে। এরপর শক্তিশালী ডিফেন্স সিস্টেম, এটা পরিপূরক অংশ। এরপর আমরা যদি ধরি শিক্ষা ব্যবস্থার কথা, যেটি নিয়ে আজকে আমাদের আলাপ, যেটি নিয়ে আজকে আমাদের এই চিন্তার চর্চার আহ্বান, জ্ঞানকে ইহইয়া করার যে মূলনীতি, ইহইয়াউল উলুম, এটাকে যাতে বাস্তবায়ন করা যায় সেই জায়গার থেকে শিক্ষা ব্যবস্থা, এখান থেকে যদি ভালোভাবে প্রস্তাবনা, সে আলোকে কাজ, প্রচেষ্টা আমরা করতে পারি, দেখবেন এখান থেকে সত্যি ব্যক্তিত্ব উঠে আসবে, সমাজবিজ্ঞানী উঠে আসবে। এরকম যাতে না হয় 100 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানী উপহার দিতে পারতেছে না, সমাজবিজ্ঞানী উপহার দিতে পারতেছে না। একটা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রবেশ করলে মনে হবে এটা রাজনৈতিক দলের অফিস। সবগুলো রাজনৈতিক দলের অফিস হচ্ছে ক্যাম্পাস। এটা উঠে আসলে, এই ধরনের কাজ, তাকলিফ তথা প্রস্তাবনা উঠে আসলে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হবে। তো সুতরাং সেখান থেকে যদি না করে তাহলে বিকল্প শিক্ষা আন্দোলন, ইনস্টিটিউট, একাডেমি আমাদেরকে নিজেদেরকে হইতে হবে, নিজেদেরকে দাঁড় করাইতে হবে, নিজেদেরকে এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে জাতির জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সকল দলীয় যে আবহ বাংলাদেশে, যে রাষ্ট্রপ্রধান চেঞ্জ হইলে একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত সব চেঞ্জ হয়ে যায়,
একটা সিএনজি স্টেশনের সভাপতি কী হবে ওটা পর্যন্ত চেঞ্জ করতে হয়, তাই না? কিন্তু ইসলামের সিস্টেম এটা ছিল নাকি? শাইখুল ইসলাম আলাদা, প্রধান বিচারপতি আলাদা, শিক্ষা ব্যবস্থা আলাদা শক্তিশালী ছিল। বিশ্ব রাষ্ট্রগুলিতে দেখেন তো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী চেঞ্জ হলে অক্সফোর্ডের ভিসি চেঞ্জ হয়, কিন্তু বাংলাদেশে হয়। কি করবেন? কারণ কি, বিশ্ববিদ্যালয়গুলি রাজনৈতিক দলের ক্যাম্পাস, অফিস। এখান থেকে বের হয়ে এসে সত্যিকার যে একাডেমি, এটা বানাইতে হবে। এই জন্য আজকের স্লোগান হচ্ছে বিশ্ববিদ্যালয়, আমাদের ইন্টেলিজেন্সি, আমাদের যে একাডেমিয়া, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, এগুলিকে অবশ্যই জাতির বিবেক এবং স্পন্দনে পরিণত হইতে হবে। জাতির বিবেক এবং স্পন্দনে পরিণত হওয়া ব্যতীত কখনোই আমরা সভ্যতার রূহকে ধারণকারী ইসলামী সভ্যতার যে পুনর্প্রতিষ্ঠা, পুনর্জাগরণ, এটি কিন্তু পারবো না। আর এটি যদি না পারি, আমাদের অর্থনীতি দাঁড়াবে না, আমরা দরিদ্রই থেকে যাব, কষ্টেই থেকে যাব। যুবকদের বিশ্ববিদ্যালয়ে ঢুকে গবেষণার পরিবর্তে টিউশনি করেই জীবন পার করে দিতে হবে। কোনো রকম একটা খেয়ে পরে বাঁচার স্বপ্ন থেকে বের হয়ে এসে ভালো কিছু করব, আমার দেশকে জাতির সামনে, বিশ্ব সভ্যতার সামনে তুলে ধরব, এটা আসবে না। তো এই জন্য বিশ্ববিদ্যালয়কে জাতির বিবেক এবং স্পন্দনে নেওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় সাধারণ কোনো বিষয় নয়। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা একাডেমিগুলি, ইনস্টিটিউটগুলি অবশ্যই জাতির বিবেক এবং স্পন্দনে পরিণত হোক, এটাই হচ্ছে কামনা। আর আজকের যে ইবনে খালদুনের রাজনৈতিক বৃত্ত, এটি অনেক বড় পরিসরের একটি আলাপ। যেহেতু আজকের জুমার দিন, আমরা বিস্তৃত আলোচনায় যেতে পারলাম না, কিন্তু মূল যে বিষয়গুলি, আদালত থেকে নিয়ে আমাদের অর্থনৈতিক উৎপাদন, সব ক্ষেত্রেই কী আসে? সব ক্ষেত্রে আসে আমাদের নিজেদেরকে তৈরি হইতে হবে, তাই না? নিজেরা যদি তৈরি না হয় তাহলে এগুলো পরিবর্তন সম্ভব। দেখেন তো, সব ক্ষেত্রে। এই জন্য আমাদের কি লাগবে? সিলেবাস সিস্টেম। ব্রিটিশ সিস্টেমে চলতে পারে না, আমাদের সিলেবাস সিস্টেম নিজস্ব লাগবে এবং আমাদের শিক্ষক তৈরি করতে হবে যারা ইবনে খালদুনকে পড়াইতে হবে। আমি এই বৃত্ত নিয়ে আলাপ করলাম, ইবনে খালদুনের শত শত তত্ত্ব আছে। আল ফারাবি থেকে শুরু করে ফখরুদ্দিন রাজ, ইমাম দেহলভি থেকে আল্লামা ইকবাল, সকলকেই যদি বুঝতে চাই, আমাদের প্রত্যেকটা জ্ঞানের শাখাকে উপলব্ধি করে নতুন প্রস্তাবনা হাজির করতে চাই, তাহলে কি শিক্ষক ব্যতীত কখনোই তৈরি হবে না। এজন্য সিলেবাস এবং শিক্ষক লাগবে। এগুলো কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। এই চিন্তাগুলোকে পৌঁছে দিতে হবে। আদালতের যে শিক্ষা বা শিক্ষা ব্যবস্থার যে উদ্দেশ্য, এগুলো তো আমরা যদি কাজ না করি কোত্থেকে উঠে আসবে? এজন্য এই কাজগুলো যুব সম্প্রদায়ের। আর যে ইতিহাসের আলোচনা আজকে অনেকগুলি হয়েছে, ইতিহাসের মূল শিক্ষা, ইতিহাসের মেলবন্ধন মূলত যুব সম্প্রদায়কে উজ্জীবিত করে। ইতিহাসের মেলবন্ধন মূলত যুবকদেরকে ভবিষ্যতের পানে জাতীয় স্বপ্ন দেখতে, জাতীয় ভীষণমুখী করে তোলে। আমাদের কিন্তু জাতীয় স্বপ্ন বা ভীষণ নাই। এটা আমাদেরকে তৈরি করতে হবে, যুবকদেরকে জাগ্রত হইতে হবে। আমরা যেরকম রাজনৈতিকভাবে অ্যাক্টিভ, ঠিক একইভাবে আমাদের কি চিন্তাগত ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, একাডেমির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়কে জাতির বিবেক এবং স্পন্দন বানানোর ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে, ন্যায়ভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে, সম্মানজনক পররাষ্ট্রনীতি এবং শক্তিশালী ডিফেন্স সিস্টেম, সকল কিছুর ক্ষেত্রে একই সাথে অ্যাক্টিভ হইতে হবে না? একই সাথে অ্যাক্টিভ হইতে হবে। তো আমার বিশ্বাস আমরা সবাই অ্যাক্টিভ হব এবং আমাদের সিলেবাস, ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট মূলত সেই নিজস্ব সিলেবাসের মধ্য দিয়ে তার কার্যক্রম, তার একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। তার যে 3 বছরের কোর্স, 2 বছরের কোর্স যেগুলি রয়েছে, স্বতন্ত্র সাহিত্য, পত্রিকা, প্রকাশনী সংস্থা বা অন্যান্য যে গবেষণা, আমাদের অনুবাদ, সবগুলি মূলত এই সিলেবাসের সাথে সমন্বয় করে। আর উম্মতের যে ধারণা, সব অঞ্চল থেকেই, মালয়েশিয়া, মরক্কো, মিশর, ইউরোপিয়ান মুসলিম যারা আছে কিংবা অমুসলিম যারা আছে, ইরান থেকে তার্কি, আমাদের ভারত উপমহাদেশের বড় বড় শিক্ষক যারা আছে, সকলকে আমরা কিন্তু বাংলাদেশের সাথে পরিচিত করানো, আমাদের বাংলাদেশি যুবক ভাই বোনদেরকে তাদের সাথে পরিচয় করানো, এটার মধ্য দিয়ে একটা জ্ঞানগত ঐক্যমতে একটা সুন্দর মেলবন্ধন সৃষ্টি করার জন্য চেষ্টা চালাচ্ছি। সবাই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর আমার বিশ্বাস আমরা সকলে মিলে একত্রে যদি এই দেশ, জাতি এবং উম্মতকে গঠন করার জন্য কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে রহম করবেন এবং বরকত দিবেন। মনে রাখতে হবে, সব থেকে ইজ্জত এবং সম্মানের কাজ হচ্ছে দেশ, জাতি এবং উম্মতের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করা, নিবেদিত হয়ে আমৃত্যু কাজ করে যাওয়া, দেশ, জাতি এবং উম্মতের জন্য। তো বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জাতির বিবেক এবং স্পন্দনে পরিণত করার জন্য আমরা দেশ, জাতির জন্য অবদান রাখি, উম্মতের জন্য অবদান রাখি এবং আজকের যে বৃত্ত আমরা বুঝলাম, এই বৃত্তের আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।